আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা যেই টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের গণিতের অধ্যায় 15 ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। এই অধ্যায় থেকে আমাদের যে বোর্ড পরীক্ষায় এবং স্কুলের টেস্ট পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসছে, মানে মেইনলি আমরা দেখব হচ্ছে বোর্ডে যে সমস্ত টপিক থেকে কোশ্চিন আসছে সৃজনশীল এবং এমসিকিউ, সে সমস্ত টপিক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সেগুলো আমরা সলভ করব। এরপরে আমরা এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কেও একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তো আজকের লেকচারে আমি তোমাদের সাথে আছি মাহমুদুল হক আদিব, পড়াশোনা করতেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ন্যানোম্যাটেরিয়ালস ও সিরামিক কৌশল বিভাগে। তাহলে চলো শুরু করা যাক। তো শুরুতে আমাদের যেই টপিকটা আছে আমরা শুরুতে সিকিউগুলো সলভ করব এবং আইডিয়াগুলো ডেভেলপ করার চেষ্টা করব। মানে ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? ক্ষেত্রফল বলতে আমরা মূলত বুঝি যে আমাদের কোনো একটা ক্ষেত্র দ্বারা আবদ্ধ যে অংশ, সেটা হইতে পারে ত্রিভুজ ক্ষেত্র, হইতে পারে বৃত্ত, হইতে পারে চতুর্ভুজ, বা চতুর্ভুজের যে ক্লাসিফিকেশন আছে আমাদের বর্গ, আয়ত বা আরও আদার যা যা আছে। তো এই সম্পর্কিত আমাদের কিছু উপপাদ্য আছে। এই উপপাদ্যগুলোর আমরা প্রুফ দেখব, মানে উপপাদ্য ইউজ করে আমরা বেশ কিছু জিনিসপত্র আমরা এখানে প্রুফ করব। তো বেসিক জিনিসপত্রগুলো আশা করি তোমাদের জানা থাকবে বা জানো, তো এটা একটু বই থেকে দেখবা। সরি। তারপরে আমাদের বোর্ড পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসছে এবং আসতে পারে ওই ধরনের জিনিসপত্র নিয়ে আমরা এখানে ডিসকাস করব। তো শুরুতেই এখানে দেখো আমাদের সৃজনশীলের একটা প্রবলেম আছে, যেটা যশোর বোর্ড 24 সালে আসা একটা প্রবলেম। এখানে বলছে কি যে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে আমাদের, ট্রায়াঙ্গেলের পিকিউ, পিআর এবং কিউআর এই তিনটা বাহু আছে, বাহুর মধ্যবিন্দুগুলো দেয়া আছে এম, এন ও এস। এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে যে পিকিউ স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু পিএস স্কোয়ার প্লাস কিউএস স্কোয়ার। তো এইটা প্রমাণ করতে গেলে আমাদের ছোটোখাটো একটা বিষয় সম্পর্কে একটু আইডিয়া রাখা লাগবে। সেটা কি? সেটা চলো আমরা একটু ইন শর্ট ডিসকাস করে নিই। পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য আমরা দেখব। পিথাগোরাসের উপপাদ্য তো আমরা সবাই জানি যে আমাদের কাছে যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, সমকোণী ট্রায়াঙ্গেল, তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিই, আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি একটু বাহুগুলোর নামকরণ করি, শীর্ষগুলো হচ্ছে এটা এ, এটা বি, এটা যদি সি হয়, এইটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের, আমরা মনে করতেছি এ, এটার দৈর্ঘ্য আমরা মনে করতেছি সি, এটা মনে করতেছি আমরা বি, আমরা মনে করলাম, ধরে নিলাম ইচ্ছা করে, এইটা আমরা মনে করতেছি আমাদের সমকোণ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি বলতেছে? অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার, এই কোণের রেসপেক্টে এটা হচ্ছে আমাদের লম্ব। লম্ব স্কোয়ার কত? এ বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য ছিল। মানে আমাদের অতিভুজের উপরে দণ্ডায়মান একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও ভূমির উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তো এই উপপাদ্যের আমাদের কিছু এক্সটেনশন আছে। একটা আছে হচ্ছে সূক্ষ্মকোণের ক্ষেত্রে, একটা আছে স্থূলকোণের ক্ষেত্রে। তো আমরা এই দুইটা জিনিসপত্র একটু দেখব। সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে মডিফাই করি। দেখো, স্থূলকোণটা দেখে নিই আমরা। স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, স্থূল কোণের ক্ষেত্রে, স্থূলকোণের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা দেখব। মনে করো আমাদের কাছে একটা ত্রিভুজ আছে এরকম দেখতে, আমরা একটা র্যান্ডম ত্রিভুজ নিচ্ছি। মনে করো এরকম দেখতে আমাদের একটা ত্রিভুজ আছে। ত্রিভুজের উপরে এইখানে আমরা একটা লম্ব আঁকালাম, এইখানে একটা লম্ব আঁকাচ্ছি। ওকে, এটা মনে করো আমাদের এ বি সি ত্রিভুজ, ঠিক আছে। এইটা মনে করো আমাদের ডি বিন্দু, লম্বটা হচ্ছে ডি বিন্দুতে। এখন আমি একটা মধ্যমা নেব ত্রিভুজের। এই ত্রিভুজটার মধ্যমা হবে কোনটা? আমরা একদম পারফেক্টলি আঁকাবো না, মোটামুটি পারফেক্ট করে আঁকাবো। এটা মনে করো মধ্যমা। এইটা এই আমাদের মধ্যমা, এই হচ্ছে বিসি এর উপর অঙ্কিত মধ্যমা।
এই যে এটা বিসি এর উপর যদি অঙ্কিত মধ্যমা হয়, তার মানে আমরা বুঝতেছি যে ইসি সমান আমাদের কি হবে, বিই। এটা আমরা বুঝতেছি। এখন আমরা যে কোনো বাহুর ক্ষেত্রে দেখো, এই কোণটা হচ্ছে আমাদের স্থূলকোণ। আমরা এই স্থূলকোণের সাপেক্ষে পিথাগোরাসের উপপাদ্যটা লিখতে যাচ্ছি। এখানে খেয়াল করো, আমরা যদি এসি স্কোয়ার লিখতে চাই, এখান থেকে আমরা একটু মার্ক করে দিই, অ্যাঙ্গেল এ ই সি, এটা হচ্ছে আমাদের স্থূলকোণ। তো আমরা এই অ্যাঙ্গেলের যে বিপরীত বাহু, সেটাকে অতিভুজ ধরে আমরা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা একটু ডেভেলপ করব, দেখি কি আসে। দেখো, এসি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, আমরা এডি স্কোয়ার লিখতে পারি প্লাস ডি সি স্কোয়ার লিখতে পারি। এটা আমরা লিখতে পারি, এটাকে দিলাম 1 নম্বর। এটাকে যদি আমরা 1 নম্বর দিই, দেখো এই যে ডিসি আছে আমাদের, ডিসিকে আবার কি লেখা যায়, এখানে ডিসিকে আমরা লিখতে পারি ডিই প্লাস ইসি। এটা আমরা লিখে ফেলতে পারি। তাহলে দেখো, এই সমীকরণে যদি আমরা বসাই এডি স্কোয়ার প্লাস ডিই প্লাস ইসি হোল স্কোয়ার, তাহলে এখন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা একটু ভেঙে দাও। তাহলে আমরা পাচ্ছি এখানে এডি স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার্ড প্লাস ইসি স্কোয়ার্ড প্লাস 2 ডিই ইন্টু ইসি। এটা আমরা পাচ্ছি। তো এটা করে আমাদের লাভ কি হলো, বা এটাতে আমাদের লাভ কি, এইটা হচ্ছে আমরা এখন দেখব। মানে আমরা আমাদের যে উদ্দেশ্য, পিথাগোরাসের উপপাদ্যটাকে আমরা একটু রিরাইট করব। মানে আমরা কোনো একটা স্থূলকোণের সাপেক্ষে পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করব। মানে আমাদের পিথাগোরাসের উপপাদ্যে এই এসি থাকবে, এসি স্কোয়ার থাকবে, এটাকে আমরা অতিভুজ হিসেবেই কনসিডার করতেছি, বাট ভেতরে আমরা আরও একটা সমকোণী ত্রিভুজের মতো বানাই নিব। খেয়াল করো, এই যে এটা, এতে করে আমাদের লাভ কি, এতে করে আমরা কিন্তু অভিক্ষেপের কনসেপ্ট নিয়ে আসতে পারি এখানে। তো আমরা একটু সামনে অগ্রসর হওয়ার আগে একটু কনসেপ্টটা একটু বলে নিই যে এখানে আমাদের কাজ কি। এই যে মনে করো আমাদের এই রেখা আছে, এই রেখার উপরে তুমি যদি উপর থেকে একটা লাইট ফেলো, লাইটের আলো ফেলো, হ্যাঁ মনে করো আলো ফেলতেছি, টর্চ মারছো, তাহলে এটা মনে করো একটা মই, এই মইয়ের ছায়া কতটুকু হবে, ডিই। একদম উপর থেকে যদি তুমি লাইট ফেলো, তাহলে এই আমার যে মই আছে, মইয়ের ছায়াটা হবে ডি। তো আমি এই ছায়া নিব, তারপরে এই মধ্যমা দ্বারা দ্বিখণ্ডিত অংশ নিব, আর আমার এই অতিভুজ নিব। এতটুকু নিয়ে পিথাগোরাসের উপপাদ্য আমি ডেভেলপ করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের একটা ফর্ম, যেটা হচ্ছে স্থূলকোণের ক্ষেত্রে। তারপর আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রেও অবশ্যই দেখব। তো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে তাহলে আমরা দেখো কি লিখতে পারবো, এইখানে এই যে আমার ডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এই যে এডি স্কোয়ার আছে আর এই ডি স্কোয়ার আছে, এটাকে আমরা আবার কি লিখতে পারি, দেখো এইখানে ত্রিভুজ এডিইতে এই স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার্ড। তাহলে এখান থেকে দেখো এডি স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার্ড, এটাকে আমরা লিখে ফেলতে পারবো এই স্কোয়ার প্লাস এখানে আমাদের কি আছে, ইসি স্কোয়ার প্লাস 2 ডিই ইন্টু ইসি। এখানে দেখো ডি অংশটা কি হচ্ছে, আমাদের সেই অভিক্ষেপ, আর ইসি কি আমাদের মধ্যমার দৈর্ঘ্য। তো মধ্যমা দ্বারা দ্বিখণ্ডিত অংশের দৈর্ঘ্য। তো তুমি এই যে ইসি আছে আমাদের, ইসিকে কিন্তু চাইলে তুমি বিইউ লিখে দিতে পারো, ঠিক আছে। তুমি চাইলে এটাকে কি লিখতে পারো, বিইউ কিন্তু লিখতে পারো। তো এইটা হচ্ছে আমাদের পিথাগোরাসের যে উপপাদ্য, তার হচ্ছে একটা এক্সটেনশন ফর্ম। হ্যাঁ, মানে আমরা পিথাগোরাসের উপপাদ্যকে আরেকটু কনসেপ্ট বাড়াইছি, আরেকটু অংশে নিয়ে গেছি। এইটা হচ্ছে আমাদের একটা অংশ। আবার ঠিক সেমভাবে আমরা যেহেতু বললাম সূক্ষ্মকোণের ক্ষেত্রে দেখব, এখন সূক্ষ্মকোণের ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, তাহলে সেটা আমাদের কিভাবে হবে, চলো আমরা সেটা দেখে ফেলি। তো আমরা যদি একটা র্যান্ডম ত্রিভুজ আঁকাই, দেখো এখন পিথাগোরাসের উপপাদ্য দেখবো আমরা হচ্ছে সূক্ষ্মকোণের জন্য। আমরা যদি একটা ত্রিভুজ নিই, আবারও আগের মতো একটা ত্রিভুজ নিলাম। এখানে মনে করো আমাদের মধ্যমা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মধ্যমা,
এইটা হচ্ছে আমাদের মধ্যমা, বা আমরা একটু অন্যরকম করে আঁকাইতে চাচ্ছি। দেখো এ বি সি। এখন এখানে আমাদের যে মধ্যমাটা আছে, মধ্যমাটা মনে করো এইরকম, এটা ধরে নাও আমাদের মধ্যমা। হ্যাঁ, এটা আমাদের মধ্যমা, আমরা ধরে নিতে বলতেছি ইচ্ছা করে, যদিও সেম আসে নাই, ধরে নাও এটা মধ্যমা, একদম পারফেক্ট হবে না আর কি। তো এটা আমরা মনে করতেছি মধ্যমা, এডি হচ্ছে বিসি এর উপর অঙ্কিত মধ্যমা। তাহলে দেখো এই বাইরের কোণটা এডিবি, এটা হচ্ছে আমাদের স্থূলকোণ, এডিসি আমাদের কি হবে, সূক্ষ্মকোণ, আমরা ধরে নিচ্ছি। এখন আমরা আবারও আমাদের চিরচেনা লম্বটা আঁকাবো। এখানে এ থেকে বিসি এর উপরে একটা লম্বটা নিই আমরা, এটা মনে করবো লম্ব হয়েছে। হ্যাঁ, ডি লম্ব, সরি এই লম্ব। আমরা এ হতে বিসি এর উপর এই লম্ব টানলাম। এখন আমাদের কি হচ্ছে দেখো, অ্যাঙ্গেল এডিসি এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এডিসি হচ্ছে আমাদের কি, সূক্ষ্মকোণ। এখন এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি এসির ক্ষেত্রেই, দেখো যেই বাহু হচ্ছে সূক্ষ্মকোণের ভিতরে আছে তার ক্ষেত্রে অ্যাপ্লাই করব এসি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, দেখো এসি স্কোয়ার সমান কি লেখা যায়, এ ই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এইখানে আমরা যেটা লিখলাম এ স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার, এই ইসিকে তুমি আবার চাইলে কি লিখতে পারো, দেখো তো এই ইসিকে কি লেখা যায়, ইসিকে আমরা কিন্তু চাইলে লিখতে পারি, এখানে যদি আমরা লিখি ইসিকে আমরা চাইলে লিখতে পারি, দেখো এই যে ডিসি মাইনাস ডিই, এভাবে লেখা যায় ইসিকে, ডিসি মাইনাস ডিই, এই পুরো অংশটুকু ডিসি, আর ডিসি সমান কিন্তু বিডি। তাহলে তুমি বলতে পারো বিডি মাইনাস ডিইও কিন্তু একই কথা, বিডি মাইনাস ডি। এখন এখানে আমরা ইসির ভ্যালুটা বসায় দেব, এ স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার মানে হচ্ছে ডিসি মাইনাস ডিই হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2 ডিসি ইন্টু ডি। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করে যদি তুমি দেখো, এই যে আমার এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, কি বলতেছি, এ স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি হবে, অতিভুজ মানে আমাদের মধ্যমা এডি স্কোয়ার, মধ্যমার দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা একটু লিখে ফেলি, তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা এখান থেকে চাইলে লিখতে পারি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে এই যে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই দুইটা নিব আমরা, এই দুইটা নিলে আমরা কি পাবো, আমাদের কাঙ্ক্ষিত মানে আমাদের আকাশ ছিলাম আমরা যেটা মধ্যমা, সেই মধ্যমা স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমাদের মধ্যমা স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, মধ্যমা দ্বারা দ্বিখণ্ডিত অংশের স্কোয়ার, তারপরে মাইনাস 2 ডিসি ইন্টু ডিই। ডির পরিচয় কি, আমাদের অভিক্ষেপ, কার অভিক্ষেপ, ডি হচ্ছে আমাদের এডি এর অভিক্ষেপ, কার উপরে, বিসি এর উপর। এইটা আমরা দেখলাম, এই দুইটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের একটু বর্ধিতাংশ ফর্ম বা একটু এক্সটেনশন ফর্ম। তো সূক্ষ্মকোণের ক্ষেত্রে এরকম হবে, স্থূলকোণের ক্ষেত্রে এরকম হবে, তোমরা চাইলে মুখস্থ রাখতে পারো, বাট আমি সবসময় বলবো যে এটা হচ্ছে নিজে ডিরাইভ করা শিখবা, নিজে বের করবা আর কি আমাদের কেস অনুসারে। তাহলে এখন আমাদের যে প্রশ্ন আছে, এই প্রশ্নে যদি আমরা চলে আসি, এখানে দেখো আমাদের চিত্র আঁকানো লাগবে। শুরুতে আমরা দেখব যে পি কিউ স্কোয়ার বলতে বোঝানো হয়েছে এই বাহুর স্কোয়ার, পি আর স্কোয়ার বলতে বোঝানো হয়েছে এই বাহুর স্কোয়ার। তো আমরা এই দুইটা বাহুকে নিয়েই
আমাদের প্রমাণে আগাবো। এখন দেখো এস তো হচ্ছে আমাদের মধ্যবিন্দু, তাহলে আমরা যদি এখানে একটা চিত্র আঁকাই এভাবে, আমি যদি একটা চিত্র নিই, মনে করো একটা চিত্র আঁকাচ্ছি আমরা একটা চিত্র নিচ্ছি, এই মনে করো এই একটা, সেম ভাবে আমরা আরো একটা আঁকাবো। এইখানে মনে করো আরেকটা, আমি দুইটা চিত্র নিচ্ছি। ওকে, এখন দেখো আমাদের যা যা দেয়া আছে আমরা একটু মার্ক করব। এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু, এটা হচ্ছে আমাদের আর বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা হচ্ছে চেঞ্জ করব। দেখো প্রথমে আমরা এখানে মধ্যমাটা আঁকাই। মধ্যমা যদি আমরা আঁকাই, মনে করবা এটা আমাদের মধ্যমা, যদিও একদম মিড পয়েন্টে ছেদ করবে না, এটা ধরে নাও এটা আমাদের মধ্যমা পিএস। পিএস হচ্ছে আমাদের মধ্যমা। এরপরে আমরা একটা লম্ব টানবো। কোথা থেকে? শীর্ষ থেকে এখানে একটা লম্ব টানবো। এই একটা লম্ব টানছি, কি? পিই টানলাম। এখন দেখো আমাদের এখানে কি আছে? পিএস স্কোয়ার আছে। পিএস স্কোয়ার তার মানে এই যে আমাদের মধ্যমা আছে, মধ্যমা স্কোয়ার আছে, আর কিউএস মানে কি? মধ্যমা দ্বারা দ্বিখণ্ডিত অংশের স্কোয়ার আছে। এই যে অংশটুকু আমরা দেখছি মধ্যমা স্কোয়ার প্লাস মধ্যমা দ্বারা যে খণ্ডিতাংশ আছে সেটা স্কোয়ার, এইটা মানেই আমাদের মনে পড়া উচিত এইখানকার কথা, পিথাগোরাসের উপপাদ্যের এক্সটেনশনের কথা। এই জন্য এইটুকু আমরা ডিসকাস করছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, ধরতে পারছো কথাটা, যে আমাদের এখানে কি আছে? আমাদের এখানে আছে মধ্যমা স্কোয়ার আর হচ্ছে মধ্যমা দ্বারা দ্বিখণ্ডিত হওয়া যে বাহু আছে, দ্বিখণ্ডিত দ্বারা যে বাহু আছে সেই দ্বিখণ্ডিত অংশের স্কোয়ার। তো এখানে দেখো ওইরকমই রাশি আমরা পাইছি। এখানে যদি আমরা দেখি আমাদের মধ্যমা কি ছিল? এই দেখো মধ্যমা স্কোয়ার। এখানে আমরা কি পাইছি? মধ্যমা স্কোয়ার। তারপরে এই যে মধ্যমা দ্বারা দ্বিখণ্ডিত অংশ ইসি স্কোয়ার, এইটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো একবার আমরা সূক্ষ্মকোণের জন্য করব, একবার স্থূলকোণের জন্য করব। এইটা মনে করো আমাদের স্থূলকোণের জন্য আমরা করতেছি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের স্থূলকোণ বা অবটিউসড অ্যাঙ্গেল। এইবার আমরা সূক্ষ্মকোণের জন্য চিত্রটা আঁকাবো। তো দেখো আমরা যদি সূক্ষ্মকোণের জন্য চিত্র আঁকাইতে চাই, এটা হচ্ছে আমাদের পি। আমরা এদিকে একটু উল্টো করে আগাবো। হ্যাঁ, এইটা মনে করো আমাদের আর। এই পয়েন্টটাকে আমরা নতুন করে নাম দিলাম আর। যেহেতু আমাদের কি লাগবে? পি কিউ স্কোয়ার লাগবে আর পি আর স্কোয়ার লাগবে। আমরা একটু উল্টা করে নিচ্ছি, হ্যাঁ, যাতে আমাদের প্রমাণ দেখতে একই রকম লাগে। এখানে আমরা একটা পয়েন্ট নিয়ে নিব এস। তো আমরা প্রথমে পি কিউ দিয়ে প্রমাণ শুরু করব। তাহলে পি আর যেহেতু নিচ্ছি, তাহলে দেখো এখানে আমরা কিভাবে করতে পারি। এই দিকে মনে করো আমাদের দ্বিখণ্ডিত অংশ থাকবে, একটু এদিকে গিয়ে দ্বিখণ্ডিত করছে। এইটা মনে করো আমার ঠিক সেম ই পয়েন্ট। হ্যাঁ, ই না, সরি, এস পয়েন্ট, মধ্যবিন্দু। এটা হচ্ছে আমাদের এস পয়েন্ট পি, আর এটা হচ্ছে আমাদের কিউ। এটা হচ্ছে আমাদের কিউ। এখন এখান থেকে যদি আমরা লম্ব টানি, লম্ব টানলে দেখো কি হবে? লম্বটা আসবে আমাদের এই দিকে। এটা মনে করবা লম্ব হয়েছে, মানে আমরা একবার স্থূলকোণ আঁকাচ্ছি, একবার সূক্ষ্মকোণ আঁকাচ্ছি। তুমি এক চিত্রের মধ্যেও করতে পারতা, আমরা একটু আলাদা করে দিচ্ছি। এইটা মনে করো আমাদের ই। এইটা হয়ে যাবে তখন আমার কি? সূক্ষ্মকোণ। এখন আমরা এই দুইটা চিত্রের ক্ষেত্রে আমাদের যেই উপপাদ্য আছে, পিথাগোরাসের উপপাদ্যের এক্সটেনশন ফর্ম, সেইটা আমরা অ্যাপ্লাই করব এই দুইটার ক্ষেত্রে। ঠিক আছে? তো কিভাবে কি আসবে সে সম্পর্কে কিন্তু আমরা অলরেডি বিস্তারিত ডিসকাস করে ফেলছি। তো এখানে দেখো প্রথমে আমাদের আসতেছে কি? স্থূলকোণের ক্ষেত্রে। হ্যাঁ, স্থূলকোণের ক্ষেত্রে আমাদের কি আসবে? আমরা যদি বলি, দেখো স্থূলকোণ, স্থূলকোণের ক্ষেত্রে আমাদের লম্বটা থাকবে কোন দিকে? ডান দিকে। দেখো স্থূলকোণের ডান দিকে এই যে আমাদের স্থূলকোণ ছিল তার উল্টা পাশে থাকবে যে বাহু নিয়ে নিব এসি। এই যে আমরা এখানে যে বাহু নিচ্ছি সেটা কোনটা নিচ্ছি? পিকিউ নিচ্ছি। পিকিউ এর ঠিক বিপরীত দিকে থাকবে আমার লম্বটা, ওইভাবেই আছে। চলো আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে। তো প্রথম চিত্রে আমরা স্থূলকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি,
পিথাগোরাসের উপপাদ্য, বর্ধিত উপপাদ্য, তাহলে সেটা কি হবে? আমাদের দেখো পিকিউ স্কোয়ার, এই যে আমাদের পিকিউ স্কোয়ার, এটাকে আমরা কি বলতে পারবো? দেখো পিকিউ স্কোয়ার সমান আমরা বলতে পারবো এই যে আমাদের কি আছে, এটা মধ্যমা স্কোয়ার, তারপরে কি মধ্যমা দ্বারা দ্বিখণ্ডিত অংশের স্কোয়ার, দ্বিখণ্ডিত হয়েছে কত? কিউএস, প্লাস 2 ইন্টু অভিক্ষেপ, অভিক্ষেপ কত? এসি, অভিক্ষেপ কত ছিল আমাদের? এসি, ঠিক আছে, আগের মতোই এসি ইন্টু কি? অভিক্ষেপ ইন্টু কি? দেখো এটার সাথে মিলাও, এই যে এখানে ছিল আমাদের হচ্ছে ডি অভিক্ষেপ, তার সাথে ছিল হচ্ছে ইসি মধ্যমার দৈর্ঘ্য, তাহলে এইটা হচ্ছে আমাদের অভিক্ষেপ আর এখানে আসবে হচ্ছে কিউএস। দেখো তো বুঝছো কিনা? একদম আগের মতোই। হ্যাঁ, আমরা একটু ওয়ার্ডিং আলাদা করছি, মানে পয়েন্টগুলো আলাদা আলাদা দিছি যাতে তোমার একটু ব্রেইনস্টর্মিং হয় বা বোঝা বা রিলেট করতে পারো তুমি। এখানে দেখো আমরা পিকিউ স্কোয়ার নিচ্ছি, তাহলে কি নিব? মধ্যমা স্কোয়ার প্লাস যাকে সমদ্বিখণ্ডিত করছে তার স্কোয়ার, এতটুকু সমদ্বিখণ্ডিত হয়েছে এটা স্কোয়ার, প্লাস 2 ইন্টু এই এসি অভিক্ষেপ, অভিক্ষেপের দৈর্ঘ্য, এই মধ্যমার অভিক্ষেপ, হ্যাঁ অভিক্ষেপের দৈর্ঘ্য প্লাস আমাদের যেই দ্বিখণ্ডিত হয়েছে সেই দৈর্ঘ্যটুকু, ওইটা আমরা নিছি, এটাকে দাও 1 নম্বর। এখন যদি আমরা পরের চিত্রে সূক্ষ্মকোণের জন্য অ্যাপ্লাই করি, সূক্ষ্মকোণের জন্য যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? দেখো সূক্ষ্মকোণের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি, কোনটা নিতে চাচ্ছি আমরা এখন? পিকিউ নিছি, আমরা এখন নিব হচ্ছে পিআর। পিআর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো? দেখো পিআর স্কোয়ার সমান আমরা লিখতে পারবো পিএস স্কোয়ার প্লাস এই যে দ্বিখণ্ডিত করছে কি? আরএস। এখন আমরা জানি এখানে আরএস সমান আমাদের কি হবে? কিউএস। এখানে আরএস সমান কিউএস কেন হবে? কারণ পিএস হচ্ছে আমাদের মধ্যমা। এই ব্যাখ্যাগুলো কিন্তু তোমাদের লিখতে হবে সুন্দর মতো। হ্যাঁ, ব্যাখ্যাগুলো কিন্তু চিত্রের ব্যাখ্যা, চিত্র কেমনে আঁকাইছে এই ব্যাখ্যাগুলো লিখবা। কেন চিত্র এভাবে আঁকাইছি তার ব্যাখ্যা আছে এই যে আমাদের এখানে। তো এত কিছু লেখা লাগবে না চিত্রের ভিতরে, মানে লিখবা যে এইভাবে করছি, সূক্ষ্মকোণ বানাইছি, ধরছি, এই কোণটা সূক্ষ্মকোণ, এই কোণটা স্থূলকোণ, এগুলো একটু লিখতে হবে, এটা একটু লিখবা। হ্যাঁ, তো তাহলে দেখো পিআর স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? পিএস স্কোয়ার প্লাস, তুমি চাইলে এখানে দেখো কি আছে? কিউএস। ওখানে যে আরএস আছে, আমি শুরুতে আরএসই লিখলাম, আরএস স্কোয়ার, এখানে কিন্তু আসবে মাইনাস, মাইনাস দিতে ভুলো না। 2 ইন্টু আমরা কি লিখবো? অভিক্ষেপ ইএস বা এসি, 2 ইন্টু ইএস বা এসি একই কথা, ইন্টু এই যে খণ্ডিতাংশ অর্ধেক হয়েছে সেটা কি? আরএস, আরএস আবার লিখলাম। এখন আমরা কি জানি? আমরা জানি আরএস সমান কিউএস, তাহলে এখানে লিখবো কিউএস স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি, 2 ইন্টু এসি ইন্টু কিউএস, এটাকে দিলাম 2 নাম্বার। এখন ভাইয়া দেখো তো 1 আর 2 যদি তুমি যোগ করো কি হয়? আমরা যদি 1 আর 2 যোগ করি, খেয়াল করো, আমরা যদি 1 আর 2 যোগ করে ফেলি তাহলে কি পাই? 1 প্লাস 2, 1 আর 2 যোগ করলে লেফট হ্যান্ড সাইডে আমরা পাবো পিকিউ স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার, পিকিউ স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার। এখানে আমরা কি পাচ্ছি দেখো? পিএস স্কোয়ার, এখানে একটা পিএস স্কোয়ার পাচ্ছি, তাহলে পাচ্ছি 2 পিএস স্কোয়ার প্লাস 2 দেখো কিউএস স্কোয়ার, দুইটা কিউএস স্কোয়ার আছে, তারপরে পাচ্ছি প্লাস 2 ইন্টু এসি ইন্টু কিউএস, তারপর পাচ্ছি মাইনাস 2 ইন্টু এসি ইন্টু কিউএস। তাহলে দেখো এই দুটো আমাদের ক্যান্সেল হবে, তাহলে আমাদের কাছে থাকতেছে কি? আমাদের কাছে থাকতেছে যেটা প্রমাণ করতে বসে সেটা, যে পিকিউ স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার সমান 2 ইন্টু পিএস স্কোয়ার প্লাস কিউএস স্কোয়ার্ড। এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত। দেখো ভাইয়া এখানে আমাদের বেসিক কি ছিল? বেসিক ছিল হচ্ছে আমাদের যে পিথাগোরাসের উপপাদ্যের বর্ধিতাংশ, সেই উপপাদ্যটা, সেটা কিন্তু আমরা শুরুতে আলোচনা করছি, ডিসকাস করছি সুন্দর মতো।
ওখান থেকেই আমরা এখানে দুইটা প্রপার্টি অ্যাপ্লাই করে দিলে, দুইটা সমীকরণ অ্যাপ্লাই করে দিলে আমাদের হয়ে যাচ্ছে। দেখো চিত্রটা ডিফারেন্ট হতে কেন আঁকাইছি, এক চিত্রের ভিতরে তুমি চাইলে করে ফেলতে পারতা, কোনো সমস্যা হইতো না খুব একটা। দেখো এইটার ক্ষেত্রে তুমি যদি সূক্ষ্মকোণ এটা ধরেও করতা কোনো সমস্যা নেই, বাট এক চিত্রের ভিতরে না করে আমরা আলাদা আলাদাভাবে করলে আমাদের জন্য বেটার হয়, সেই জন্য আমরা একটু আলাদা আলাদাভাবে করছি, হ্যাঁ, যাতে দেখতেও সুন্দর লাগে। তো এখানে আমাদের কাজ কি, চিত্র দুইটা আঁকাইতে হবে, চিত্রের ব্যাখ্যা দিতে হবে, তারপর তুমি কোন কোণের সাপেক্ষে করতেছো, এই যে এটা স্থূলকোণ সেটা লিখতে হবে। স্থূলকোণের জন্য যেহেতু লিখছি আমরা একটু মেনশন করে দিই, অ্যাঙ্গেল PSQ এটার জন্য নিছি। তারপর আমরা নিছি কোন অ্যাঙ্গেলের জন্য, PSR। তো তুমি বুঝতেই পারতেছো চিত্র কিন্তু দুটো সেমই, এই যে PSQ আর PSR এরা কিন্তু সেম, মানে সেম বলতে বোঝাচ্ছি যে একই ত্রিভুজের ভিতর দিয়ে আঁকাইলেও কিন্তু হইতো, একটা হচ্ছে আমার এক সাইডের কোণ আর একটা হচ্ছে 180 মাইনাস সেটা, ঠিক আছে। এই পাশেরটা আমাদের স্থূলকোণ, এই পাশেরটা আমাদের সূক্ষ্মকোণ, মানে এরকম করে অ্যাজাম্পশন করে না আমার এখনো লাগছে। তো এখানে যে কি কনসেপ্ট ছিল সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বর্ধিতাংশ। এটা বারবার বলতেছি কারণ এটা মনে রাখতে হবে, এটা আমাদের অনেকবার লাগবে, কাজে লাগবে। তো এটা আমরা কিভাবে বুঝবো যে এখানে অ্যাপ্লাই হবে, আমরা বুঝবো যখন হচ্ছে আমার মধ্যমার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস মধ্যমা দ্বারা দ্বিখণ্ডিত অংশ তার স্কোয়ার চলে আসবে, বা সেই সংক্রান্ত জিনিসপত্র আসবে, তখনই আমাদের এই উপপাদ্যের, পিথাগোরাসের উপপাদ্যের বর্ধিতাংশের হেল্প নেওয়া লাগবে। তো আশা করছি এটা আমাদের কাছে ক্লিয়ার। তো এখানে সব কিছু আছে, আশা করছি তোমরা বুঝছো। চলো আমরা সামনে আগাই, সামনের প্রুফটা দেখি। এখানে দেখো একটা ইন্টারেস্টিং ছোটোখাটো একটা প্রুফ আছে আমাদের। এটা বলছে কি, এখানে বলছে যে প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে ক্ষেত্রফল তার অর্ধেক, হ্যাঁ, অ্যাকচুয়ালি বলতে চাইছে কি আমাদের ক্ষেত্রফল, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তো এখানে আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকাই, এখানে মনে করো আমরা একটা বর্গক্ষেত্র আঁকাইলাম, এই হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা ধরি, চিত্র আঁকাইতে হবে, আঁকানোর পরে বর্ণনা দিতে হবে। ধরি বাহুর দৈর্ঘ্য A, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি A। তাহলে আমাদের যে বর্গক্ষেত্রের কর্ণ ABCD, এটা মনে করো আমাদের বর্গক্ষেত্র। এখন এর যে আমাদের কর্ণ, এই একটা কর্ণ নিলাম, এই কর্ণের দৈর্ঘ্য আমাদের কি হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য A একক হলে কর্ণের দৈর্ঘ্য আমাদের কি হবে, আমরা ফর্মুলা জানি, ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কর্ণের দৈর্ঘ্য হবে আমাদের √2a একক। এটা কিভাবে আসে, পিথাগোরাসের উপপাদ্য। দেখো কিছুই না, এটা যদি A হয় তাহলে এই অংশটুকু আমাদের A। তাহলে এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, কারণ বর্গের প্রত্যেকটা কোণ কত, সমকোণ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে যে আমাদের BD স্কোয়ারকে আমরা লিখতে পারবো BC স্কোয়ার প্লাস CD স্কোয়ার, মানে A স্কোয়ার্ড প্লাস A স্কোয়ার্ড। তাহলে এখান থেকে আমাদের বিডির ভ্যালু কি আসছো, √2a স্কোয়ার্ড, তার মানে √2a একক। এটা আমরা সবাই জানি, তারপর একটু বলে দে। ওকে, তাহলে আমরা এখন কর্ণের দৈর্ঘ্য পাইলাম। এখন আমরা দেখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি আসবে, আমরা জানি বাহু স্কোয়ার্ড, তার মানে A স্কোয়ার্ড বর্গ একক। এখন আমরা দেখব বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের, এটা কিন্তু আরেকটা বর্গক্ষেত্র, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য আমার বাহুর দৈর্ঘ্য কি হবে, এইটা হবে আমার বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে √2a একক, এটা হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্য। তাহলে সেটা আমাদের কি আসতেছে, √2a হোল স্কোয়ার। তাহলে কি আসতেছে, 2a স্কোয়ার বর্গ একক। এটা কিছুই না, এই প্রমাণটা খুবই সহজ, শুধু লিখবা তাইলে হবে। এখন বলছে দেখাইতে যে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা এই দুটার অনুপাত নিব। তাহলে সুতরাং
সুতরাং আমরা এটাকে দিচ্ছি হচ্ছে A1, এটাকে দিলাম A2, ইচ্ছা করে নাম দিলাম A1 A2, প্রথমটার ক্ষেত্রফল দ্বিতীয়টার ক্ষেত্রফল। সুতরাং A1/A2 সমান কি আসবে, A²/2A²। তাহলে ক্যান্সেলেশন করলে কি আসবে, হাফ, A² আর A² ক্যান্সেল হবে। তাহলে অতএব A1 সমান 1/2 A2। এখান থেকে আমরা কি লিখতে পারি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এই তো আমাদের কিন্তু প্রমাণ শেষ, তুমি শুধু বাংলায় রেখে দিবা, প্রমাণিত। খুবই সহজ প্রমাণ ছিল, আশা করছি বুঝতে পারছো। চলো আমরা সামনের প্রবলেমে যাই। সামনে আমাদের জন্য একটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম আছে। এখানে দেখো কি বলছে, একটা ত্রিভুজের চিত্র দেওয়া আছে আমাদের কাছে। এখানে চিত্রে এস ও টি যথাক্রমে পিকিউ, এই যে এস আর টি আমাদের হচ্ছে পিকিউ আর পি আর বাহুর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ পিএসটি এই উপরের ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফল 1/4 অফ ত্রিভুজ পিকিউআর, মানে বড় ত্রিভুজের ক্ষেত্রফলের 1/4 অংশ। হ্যাঁ, 1/4 অফ ত্রিভুজ পিকিউআর। তারপরে প্রমাণ করতে বলছে এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয় পিকিউ পিআর কিউএস, তাহলে প্রমাণ করতে হবে এই রাশিটা। যাই হোক, আমরা ধীরে সুস্থে সব কিছুই প্রমাণ করব। চলো দেখি শুরুটার ক্ষেত্রে অবশ্যই আমাদের চিত্র আঁকাইতে হবে। তো আমরা একটা চিত্র আঁকাই নিব। এখন দেখো, শুরুটার জন্য আমরা একটা ছোটোখাটো চিত্র আঁকাই, বা এই চিত্র দিয়েও কাজ চালিয়ে নিতে পারতাম। চিত্র আঁকাবো মানে চিত্রের ব্যাখ্যাও দিতে হবে তোমাকে। হ্যাঁ, তো ব্যাখ্যাটা আমরা এখানে লিখতেছি না, মুখে বলতেছি, তোমরা ওটা লিখে নিবা, কিন্তু মানে লিখবা আর কি পরীক্ষার খাতায়, ভুলেও না কিন্তু। ওকে, তাহলে এইটা যদি আমাদের পি হয়, এইটা ধরলাম আমাদের কিউ, এটা ধরলাম আমাদের আর। বলছে পিএসটি, এস হচ্ছে কি পিকিউ এর মধ্যবিন্দু, টি হচ্ছে কি পি আর এর মধ্যবিন্দু। এই ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলতেছে আমাদের। এখন দেখো আমরা এখানে কি প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি। এখানে আরো একটা কথা আছে, এইখানে আমরা জয়েন করব কিউটি আমরা জয়েন করে দিলাম। হ্যাঁ, চিত্র যেভাবে আমাদের আঁকানো আছে ওইভাবে কিউটি আমরা জয়েন করে দিলাম। এখন এই যে এখানে আমরা লিখব যে পিএস সমান কিউএস, তারপরে পিটি সমান আরটি, এগুলো আমরা লিখবো। যে চিত্রের বর্ণনা দিবা যে কি কি জয়েন করছো, কোনটার সাথে কোনটা, কোনটাকার মধ্যবিন্দু, এইসব বর্ণনা দেওয়ার পরে এভাবে লিখবা। এখন দেখো আমাদের যেই ত্রিভুজের ক্ষেত্রফল আছে, এই যে বড় ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা তো একটা ত্রিভুজ, বড় ত্রিভুজের ক্ষেত্রফলের অংশটুকু তো থাকলোই। এখন দেখো এই যে কিউটি কি আমাদের মধ্যমা না? কিউটি কিন্তু আমাদের মধ্যমা। দেখো যেহেতু এটা মধ্যবিন্দু এবং সমান দুই ভাগে ভাগ করে, কিউটি হচ্ছে পি আর এর উপর অঙ্কিত মধ্যমা। আমরা কিন্তু প্রমাণে চলে গেছি, সো প্রমাণ কিন্তু লিখতে হবে। প্রমাণ লিখে নিয়ে প্রমাণ করা শুরু করবা। অঙ্কনের বর্ণনা দিয়ে, চিত্র অঙ্কনের বর্ণনা দিয়ে প্রমাণ লিখে প্রমাণ করা শুরু করবা। এটা কিন্তু সিকিউ সমাধান করার আর কি ফরম্যাট, আর কি লিখে সলভ করা লাগবে। তো ওইটা আমরা হয়তো অনেক সময় লিখবো না, বাট বুঝে নিও যে লিখে কিন্তু সলভ করতে হবে। তাহলে মধ্যমা যদি হয়, আমরা কি জানি? আমরা জানি কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা মধ্যমা ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলে, মানে ক্ষেত্রফলের দিক দিয়ে সমান দুই ভাগে ভাগ করে ফেলে। কি কথাটা বললাম আমরা, যে মনে করো যে কোনো একটা মধ্যমা, কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা মধ্যমা, এখানে ধরো আমরা যদি এবিসি ত্রিভুজের কথা বলি, এই মনে করো আমাদের এবিসি ত্রিভুজ, আর এখানে মনে করো এডি একটা মধ্যমা, এডি হচ্ছে আমাদের একটা মধ্যমা। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এডি মধ্যমা দ্বারা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। এটা কিন্তু আমাদের জানা, যেহেতু এডি মধ্যমা, তার মানে ত্রিভুজ এ বিডি সমান ত্রিভুজ এডিসি হবে, ক্ষেত্রফল সমান দুই ভাগে ভাগ হয়ে যায় মধ্যমার কারণে, এই জন্যই তো মধ্যমা। তো এখানে দেখো কিউটি হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে কিউটি যদি আমাদের মধ্যমা হয়, কিভাবে মধ্যমা বুঝলাম? কারণ টি হচ্ছে মধ্যবিন্দু, তার মানে কিউটি জয়েন করে দিলে কিউটু আমাদের মধ্যমা হবে। তাহলে অতএব ত্রিভুজ পিকিউটি
PQT এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ QRT, এটা যদিও আমাদের দরকার নাই তাও লিখলাম, QRT সমান অর্ধেক ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল। তার মানে মধ্যমা দ্বারা যেহেতু ভাগ হয়েছে, তাহলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফলের অর্ধেক হবে আমাদের ত্রিভুজ PQT এর ক্ষেত্রফল। এইটুকু তো আমরা কনফার্ম। এখন দেখো এখান থেকে আমরা আর কি কি করতে পারি। এখান থেকে আমরা এরপরে যে কাজটা করব সেইটা দেখো, আমরা আরও একটা মধ্যমা দেখতে পাচ্ছি। আমরা এখন দেখো, এখন এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি, PQT, ত্রিভুজ PQT এ এস হচ্ছে PQ এর মধ্যবিন্দু, এস হচ্ছে PQ এর মধ্যবিন্দু। এস যদি PQ এর মধ্যবিন্দু হয়, আমি যদি TS, দেখো PQT এই ত্রিভুজের ক্ষেত্রে আমার শীর্ষ কে কে, TPQ, TPQ হচ্ছে আমার শীর্ষ। তার মানে একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপরে এই যে একটা মধ্যমা টেনে ফেলছি না, কারণ কি, এস হচ্ছে এই দুটা বাহুর মধ্যবিন্দু। তাহলে এস যেহেতু PQ এর মধ্যবিন্দু, তার মানে TS PQ এর উপর, PQ এর একটি, PQ এর উপর মধ্যমা, উপর অঙ্কিত মধ্যমা। এটা তো আমরা বুঝে গেছি, এটা যেহেতু মধ্যমা হয়েছে তার মানে কাহিনী হয়ে গেছে। তাহলে সুতরাং এই যে আমার ত্রিভুজ PST আছে, ত্রিভুজ PST এর ক্ষেত্রফল সমান কি হবে, হাফ অফ ত্রিভুজ, দেখো PQT এর ক্ষেত্রফল। এই তো, এখন আমরা এক কাজ করি, এটাকে দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। এখন 1 আর 2 নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। 1 নাম্বার থেকে কি পাইছি আমরা, 1 নাম্বার থেকে আমরা পাইছি যে ত্রিভুজ PQT ত্রিভুজ PQT এর ক্ষেত্রফল সমান হাফ অফ ত্রিভুজ PQR, মানে মেন যে আমাদের ত্রিভুজ গিভেন ছিল PQR এর ক্ষেত্রফল। আমরা আবার লিখতেছি, ওকে। 2 নম্বর থেকে আমরা কি পাইলাম, 2 নম্বর থেকে আমরা পাইলাম আমাদের যেটা প্রমাণ করতে হবে, ত্রিভুজ PST এর ক্ষেত্রফল কি, ত্রিভুজ PST এর ক্ষেত্রফল, এগুলো সব বাংলা কথা ভাইয়া, হাফ ইন্টু ত্রিভুজ PQT এর ক্ষেত্রফল। এখন 1 ও 2 হতে পাই কি পাই, ত্রিভুজ PST এর ক্ষেত্রফল, ত্রিভুজ PST এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ত্রিভুজ PQT এর ক্ষেত্রফল। এরপরে দেখো ত্রিভুজ PQT এর ক্ষেত্রফল মানে কি, হাফ ইন্টু ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল, হাফ ইন্টু ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল। এই তো, তাহলে 1/4, 1/2, 1/2 গুণ হলে 1/4 কি হবে, ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল। তাহলে দেখো ভাইয়া, আমাদের যেটা প্রুফ করতে বলছিল যে প্রমাণ করো যে ত্রিভুজ PST এর ক্ষেত্রফল সমান 1/4 ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল। তো দেখো আমাদের প্রমাণ করা হয়ে গেছে, প্রমাণিত। তো এখান থেকে একটা মজার জিনিস মনে রাখবো তোমরা, এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে, MCQতেও কাজে লাগবে। এটা কি আমরা দেখাচ্ছি, এই মনে করো কোন একটা ত্রিভুজ আছে A B C, AB এর মধ্যবিন্দু মনে করো
আমাদের হচ্ছে বিসি এর মধ্যবিন্দু মনে করো আমাদের ডি, তারপরে এসি এর মধ্যবিন্দু মনে করো ই, আর এটা হচ্ছে এফ। এগুলো হচ্ছে সব মধ্যবিন্দু, হ্যাঁ, মধ্যবিন্দু, ঠিক আছে। এই এফ ডি ই এগুলো হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এখানে এগুলোকে যদি জয়েন করে দাও, মধ্যবিন্দুকে যদি জয়েন করে দাও, তাহলে যে ত্রিভুজ পাবা, দেখো এই মধ্যবিন্দুকে জয়েন করে দিলে আমরা যে ত্রিভুজ পাবো, এই মনে করো একটা ত্রিভুজ পাইছি, একটু সুন্দর করে আগাই। আমরা দেখো একটা ত্রিভুজ পাবো, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফল হবে হচ্ছে 1/4 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এটা সবসময় মনে রাখবা, মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের মেন যে ত্রিভুজের ক্ষেত্রফল তার 1/4 অংশ হবে। মানে মেন ত্রিভুজের ক্ষেত্রফল এই মধ্যবিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজ তার ক্ষেত্রফলের 4 গুণ হবে। মানে এখান থেকে তুমি কি বলতে পারো, এখান থেকে বলতে পারো ত্রিভুজ এবিসি = 4 × ত্রিভুজ ডিইএফ। ঠিক সেমভাবে তুমি ত্রিভুজ ই ডিসিও বলতে পারো। মানে মধ্যবিন্দু হলে আমাদের কি হয়, এই একটা ত্রিভুজ ছিল, খেয়াল করো আমাদের একটা ত্রিভুজ ছিল, টোটাল একটা ত্রিভুজ ছিল, মধ্যবিন্দুগুলো থাকার কারণে এই একটা ত্রিভুজ আমাদের সমান 4টা অংশে ভাগ হয়ে গেছে, এই সমান 4টা অংশে ভাগ হয়ে গেছে। তার মানে এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এই 4টা অংশের যোগফলই আমার মেন ত্রিভুজের ক্ষেত্রফল বোঝায়। তো এখন তোমাকে যদি এরকম দেওয়া হয়, মনে করো এইগুলারও আবার মধ্যবিন্দু দিয়ে দিচ্ছে, এমসিকিউ আসতে পারে, এইগুলারও ধরো মধ্যবিন্দু দিয়ে দিছে, মধ্যবিন্দু দিয়ে এখানে আরেকটা ত্রিভুজ আমাদের গঠন করে দিল, এখানে মনে করো আরেকটা ত্রিভুজ গঠন করে দিল, এটা মনে করো আমাদের জি এইচ আই। তাহলে আমরা কি লিখতে পারবো, ত্রিভুজ ডিইএফ সমান 4 ট্রায়াঙ্গেল জি এইচ আই। তাহলে ত্রিভুজ এবিসি সমান আমাদের কি আসবে, 16 × ত্রিভুজ জি এইচ আই। এর মধ্যবিন্দু দিয়েও আবার ত্রিভুজ গঠন করা যাইতে পারে, এভাবে চলতে পারে। তো এই জিনিসটা একটু মাথায় রাখো। আর এটা কিভাবে প্রুফ করছি আমরা এখান থেকে, আশা করছি বুঝতে পারছো, এটা এমসিকিউতে আমাদের কাজে লাগবে। চলো আমরা সামনে আগাই। ওকে, এটা আমাদের ম্যাথে না লাগলেও আমাদের পরিমিতির অঙ্কে, মানে এই চ্যাপ্টারের অঙ্কে না লাগলেও এই চ্যাপ্টারের অঙ্কে লাগতে পারে, পরিমিতির অঙ্কে বা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের অঙ্কেও লাগবে। তো এটা একটু মাথায় রেখো, হ্যাঁ। সামনে তো অবশ্যই লাগবে, যখন আরও উপরে শ্রেণীতে যাবে আর কি, সেখানে তো অবশ্যই লাগবে। এখন আমাদের সেকেন্ড প্রুফটা ছিল, দেখো যে যদি পিকিউ কিউআর ও পিআর সমান হয় তাহলে প্রমাণ করতে বলছে একটা রাশি। তো আমরা একটু চিত্রটা আঁকাই নিই, আমরা একটা চিত্র আঁকাই। সেম ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সমবাহু ত্রিভুজ নিব। অঙ্কনের বিবরণ অবশ্যই দিতে হবে, মানে হালকা করে, খুব বেশি না। কেমনে কি আঁকাইছো, কোন বাহুর সাথে কি যোগ করছো বিয়োগ করছো, এগুলা শুধু একটু বলবা। এই মনে করো আমাদের একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি। বাট এবিসি তো ছিল না, ছিল আমাদের কি পিকিউআর। তো আমরা একটু পিকিউআর লিখি। এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে আমাদের আর। কন্ডিশনে বলছে কি কিউআর পি এর সমান হয়, তাহলে এই যে কিউটি স্কোয়ার সমান বলছে 3pq²। তাহলে কিউটি কি আমরা একটু আঁকায় ফেলি। এইটি হচ্ছে মধ্যবিন্দু, টি কি আমাদের মধ্যবিন্দু, কিউটি জয়েন করে দিই, চলো কিউটি জয়েন করে দিলাম। ওকে, কিউটি আমরা জয়েন করে দিলাম। এখন মধ্যবিন্দু হইলে আমরা জানি কি, যেহেতু পিকিউ সমান কিউআর সমান আর পি, তার মানে ত্রিভুজ পিকিউআর সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো যেই বাহুর উপর অঙ্কিত মধ্যমা, বাহুগুলোকে লম্বভাবে দ্বিখণ্ডিত করে। তার মানে সমবাহু ত্রিভুজ থাকলে আমরা বুঝবো যে এর যতগুলো মধ্যমা আছে সেগুলো হচ্ছে তার
এই কিউ বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমা এই বিপরীত বাহুকে সমান 2 ভাগে ভাগ করবে, মানে সমদ্বিখণ্ডিত করবে, এটা আমরা জানি। এখন এখানে আমরা লিখব, এখানে আমাদের মধ্যমা কোনটা, এখানে হচ্ছে আমাদের, এইখানে আমাদের হচ্ছে কিউটি হচ্ছে মধ্যমা, কিউটি হচ্ছে পি আর এর উপর অঙ্কিত মধ্যমা। ওকে, এখন পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো না আমরা এখানে? দেখো, পি কিউটিতে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, ত্রিভুজ পি কিউটিতে আমাদের শ্রদ্ধেয় পিথাগোরাসের উপপাদ্য অনুসারে উপপাদ্য যদি অ্যাপ্লাই করি বা উপপাদ্য প্রয়োগ করি, লিখবা, প্রয়োগ করলে আমরা কি পাবো, পিকিউ স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু কিউটি স্কোয়ার্ড প্লাস পিটি স্কোয়ার্ড, দাও 1 নম্বর ইকুয়েশন। এখন এই যে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম, 1 নম্বর ইকুয়েশনে একটা কাজ আছে। দেখো, এই পিটিকে আমরা কি বলতে পারি, পিটি সমান হাফ পিআর, হাফ কি, পিটি সমান হাফ পিআর। প্রমাণে আমাদের কাছে চাইছে কি, পিকিউ আর কিউটি, পিকিউ আর কিউটি ছাড়া কিছু রাখা যাবে না, এখানে পিকিউ আছে কিউটি আছে, এই যে পিটি, পিটি সমান আবার কি, দেখো তো, এই যে পিটি সমান পিআর লিখছি, পিআর সমান আবার আমরা কি জানি, এই পিআর সমান পিকিউ না, পিআর সমান পিকিউ সমান কিউআর, এটা আমরা জানি কোথা থেকে, প্রশ্ন মতে বা সমবাহু, সাইড নোট দিবা। তাহলে আমরা কি লিখতে পারি, পিটি সমান হাফ পিকিউ, পিআর আর পিকিউ সেম। সুতরাং 1 নং থেকে আমরা কি পাচ্ছি, 1 নং থেকে আমরা পাচ্ছি পিকিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিউটি স্কোয়ার প্লাস, দেখো পিটি সমান কি লিখতে পারি, পিটি স্কোয়ারের বদলে 1/2 পিকিউ হোল স্কোয়ার্ড, এতটুকু হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো তো, কিউটি স্কোয়ার্ড প্লাস 1/4 পিকিউ স্কোয়ার্ড। মানে এই পিকিউকে এই পাশে নিয়ে যায়, বাম পাশে নিয়ে যায়, একসাথে নিয়ে যায়, তাহলে পাবো কি, পিকিউ স্কোয়ার্ড মাইনাস 1/4 পিকিউ স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু কিউটি স্কোয়ার্ড, এটা আমরা পাইলাম। এখন এখান থেকে কিছু দূর ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্ক শেষ। দেখো তো, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কি লিখতে পারবো, বা দেখো পিকিউ স্কোয়ার আছে মাইনাস 1/4 পিকিউ স্কোয়ার আছে, তাহলে কি আসবে, 3 পিকিউ স্কোয়ার বাই 4, 3 পিকিউ স্কোয়ার বাই 4, এই বিয়োগটা করলে 3 পিকিউ স্কোয়ার বাই 4 আসে, সমান কি কিউটি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারো, 4 কিউটি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 3 পিকিউ স্কোয়ার্ড। তাহলে আমাদের প্রমাণ করতে বলছিল কি, এটাই 4 কিউটি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 3 পিকিউ স্কোয়ার্ড, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। দেখো, প্রমাণ করা শেষ, প্রমাণিত। তাহলে এখানে আমরা কি করছি, জাস্ট নর্মাল সমবাহু ত্রিভুজের প্রপার্টি খাটাইছি, শেষ। আর একটু ব্যাখ্যা ট্যাখ্যা লিখছি এটাতে, এই জন্য হয়তো দেখে তোমার বড় লাগতে পারে, বাট এটা কিন্তু খুবই ছোটোখাটো একটা প্রমাণ। আশা করছি তোমাদের সবার কাছে এটা ক্লিয়ার। জাস্ট নর্মালি তুমি হচ্ছে ক্যালকুলেশন করবা, তাইলেই হবে। ওকে ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই চ্যাপ্টারে বলা যায় সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক, বা আমাদের ম্যাথের যতগুলো উপপাদ্য আছে তার ভিতর সব থেকে ইম্পর্ট্যান্ট এবং বহুলভাবে ব্যবহৃত আমাদের একটা উপপাদ্য, সেটা হচ্ছে আমরা এখন প্রুফ করব। এটা দেখো যশোর বোর্ড 20 সালে আসছিল, সেটা হচ্ছে উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে বলছে আমাদের। হ্যাঁ, উদ্দীপকে আমাদের একটা ত্রিভুজ দেয়া আছে, তো ত্রিভুজ দেয়া আছে মানে পিথাগোরাসের যে উপপাদ্যটা আমাদের প্রুফ করতে হবে যে ওয়েতে, সেটা হচ্ছে সদৃশ কোণী বা সদৃশ ত্রিভুজের মাধ্যমে, সদৃশ ত্রিভুজের মাধ্যমে প্রমাণ, এইটা লাগবে। তার মানে তোমরা বুঝতেই পারতেছো আমাদের ত্রিভুজের সদৃশতা সম্পর্কে আইডিয়া লাগবে, বা কখন দুইটা ত্রিভুজ সদৃশ হয়
সেই সমস্ত আইডিয়াগুলো আমাদের লাগবে, এরপর আমরা এটা প্রুফ করব। তো চলো শুরুতে আমরা একটু সদৃশ্যতা নিয়ে কথা বলি, ত্রিভুজের সদৃশ্যতা। হ্যাঁ, সদৃশ্যতা। সদৃশ্যটা কখন হয়? যেমন প্রথম কেস, দুটি কোণ সমান ও একটি সাধারণ বাহু। দুটি কোণ সমান ও একটা সাধারণ বাহু এমন যদি থাকে, তাহলে আমাদের দুটো ত্রিভুজকে আমরা কি বলতে পারি? সদৃশ বলতে পারি। হ্যাঁ, তারপরে 2 নম্বর, মনে করো দুটা বাহু আমাদের সমান হয়েছে, দুটা বাহু সমান, আর তাদের একটা কোণ হচ্ছে সাধারণ, একটা কোণ সাধারণ আর দুটা বাহু সমান। দুইটি বাহু সমান ও একটি কোণ সাধারণ। এই দুইটা কনসেপ্ট আমাদের সব থেকে বেশি লাগবে, এই দুটো দিয়ে আমরা ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলবো। এখন সদৃশ্যতা মানে কি বোঝায়? হ্যাঁ, সদৃশ্যতা মানে বোঝাবে যে আমাদের দুটা, আচ্ছা অ্যাকচুয়ালি আমরা বলতেছিলাম হচ্ছে সর্বসমতা, সদৃশ্যতা না, এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে আমাদের সর্বসমতা। সর্বসমতা। আর সদৃশ্যতা মানে হচ্ছে ত্রিভুজ দুইটা দেখতে একদম সিমেট্রিক, মানে তিনটা কোণ সমান হইতে পারে, তিনটা বাহু সমান হইতে পারে। তো একটা হচ্ছে আমাদের সর্বসমতা আর একটা হচ্ছে আমাদের সাদৃশ্যতা। তো সাদৃশ্যতার ক্ষেত্রে যেটা বললাম সর্বসমতা, আর এখন হচ্ছে আমরা দেখব একটু সাদৃশ্যতা। সাদৃশ্যতা হচ্ছে আমাদের, ধরো দুইটা ত্রিভুজ আছে আমাদের, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এই অনুরূপ কোণগুলো যদি সমান হয়, এটা মনে করো আমাদের, আমরা নাম দিই, এটা হচ্ছে আমাদের এ, এটাও ধরো আমাদের এ, তারপর এই কোণটা হচ্ছে আমাদের বি, এটা মনে করো আমাদের বিটা, আর এটা মনে করো আলফা, এই অ্যাঙ্গেলটা মনে করো আমাদের হচ্ছে সি। তো এখানে আমরা যেটা বলতেছিলাম, এ সমান এ, বি সমান বিটা, সি সমান যদি আলফা হয়, মানে কোণগুলো যদি সমান হয়, তাহলে তাদেরকে আমরা কি বলি? সদৃশ। সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করতে পারি? একই কোণের রেসপেক্টে বাহুগুলোর অনুপাত সমান লিখতে পারি। আর সর্বসমতা মানে হচ্ছে দুইটা ত্রিভুজের সব কিছুই সমান, এটা হচ্ছে কমন ডিফারেন্স। মানে সর্বসমতা যখন আমরা বলবো, তখন আমরা বুঝবো যে দুইটা ত্রিভুজের পুরো যা যা আছে সব কিছুই সমান। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে দুটা ত্রিভুজের কখন সব কিছু সবসময় সমান হয়, আর সদৃশ্যতার ভিতরে পার্থক্য কী। এখন আমরা মূলত পিথাগোরাসের যেই উপপাদ্যটা প্রুফ করতে চাচ্ছি, এটা দেখো, যে উদ্দীপকের আলোকে, মানে সদৃশ কোণী ত্রিভুজ বা সদৃশ্যটা অ্যাপ্লাই করে আমরা এটা প্রুফ করব। হ্যাঁ, তো এখন আমরা যদি আমাদের বি নাম্বার সলভ করি, বি নাম্বারের ক্ষেত্রে আমাদের একটা সদৃশ কোণী ত্রিভুজ আঁকায় নিতে হবে, সদৃশ সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সদৃশ এবং সমকোণী ত্রিভুজ। তো আমরা একটা সদৃশ সমকোণী ত্রিভুজ আঁকাচ্ছি, একটু বড় করে আঁকাই। এখন এটা হচ্ছে আমাদের সদৃশ সমকোণী ত্রিভুজ। ওকে, এটা মনে করো আমাদের সদৃশ সমকোণী ত্রিভুজ। এখন এই ত্রিভুজের নামটা আমরা দেব প্রশ্নে যেমন ছিল তেমনই। এক সেকেন্ড, প্রশ্নে আমাদের কি কি ছিল? পি কিউ আর। কিউ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কিউ, এটাকে দিলাম পি, এটাকে দিলাম আর, কোনো সমস্যা নেই। এটা 90 ডিগ্রি, আমাদের এটা মার্ক করে রাখতে হবে, এইটা আমাদের 90 ডিগ্রি। এখন দেখো, আমরা কিউ হতে পি আর এর উপরে একটা লম্ব টানব, কিউ হতে পি আর এর উপরে একটা লম্ব টানব, কিউ হতে পি আর এর উপরে একটা লম্ব টেনে দিছি আমরা, এই তো লম্ব টানি, এটা কি হবে আমাদের 90 ডিগ্রি। এইটা মনে করো আমাদের এস। এখন আমরা বললাম পি কিউ বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, কিউ আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, আর পিএস হচ্ছে আমাদের ডি, আর এস আর হচ্ছে আমাদের ই। মানে আমরা বলতে চাচ্ছি যে পি কিউ বাহুর দৈর্ঘ্য এ একক,
কিউ আর বাহুর দৈর্ঘ্য বি একক, পি আর মানে আমাদের অতিভুজ হচ্ছে ডি প্লাস ই সমান আমরা ধরবো হচ্ছে সি। ঠিক আছে, এভাবে ধরলাম, তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো, কোনো সমস্যা নেই। এখন এখানে আমাদের ত্রিভুজের সদৃশ্যতা বা সর্বসমতা কোনটা অ্যাপ্লাই করা যায় সেটা আমাদের দেখতে হবে। এখানে দেখো আমরা প্রথমে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, একটা বড় ত্রিভুজ, একটা ছোট। এখানে আমাদের টোটাল ত্রিভুজ আছে তিনটা। এখানে আমরা প্রথমে ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ, দেখো ত্রিভুজ কোনটা নিচ্ছি, আমরা একটু বড়টা নিই, পি এস কিউ বা পি কিউ এস। এই দুইটা ত্রিভুজের দিকে যদি আমরা তাকাই, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখব? দেখো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে পি কিউ সমান পি কিউ, এটা হচ্ছে কি সাধারণ বাহু, পি কিউ সমান পি কিউ সাধারণ বাহু। দেখো অ্যাঙ্গেল পি কিউ আর ইজ ইকুয়ালস টু আমাদের কি আসতেছে, অ্যাঙ্গেল কিউ এস পি বা পি এস কিউ, দুটাই কত, এক সমকোণ বা 90 ডিগ্রি। দেখো বড় ত্রিভুজের এই কোণটা আর আমাদের এই পাশের মিডিয়াম সাইজের ত্রিভুজের এই কোণটা দেখো সমান 90 ডিগ্রি। তার মানে দুইটা ত্রিভুজের একটা বাহু সাধারণ বাহু, একটা কোণ সমান। এরপরে তোমাদেরকে যদি আমি একটু দেখাই, এই কোণটার দিকে একটু তাকায় দেখো তো, বড় ত্রিভুজের এই কোণ যা, যে ত্রিভুজ কিউ পি আর সমান অ্যাঙ্গেল অফ ত্রিভুজের কিউ পি এস। তাই দুটা কোণ একটা বাহু সাধারণ, দুটা কোণ সমান একটা বাহু সাধারণ বা একটা বাহু সমান। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এইটাকে আমরা কিন্তু যে আমাদের যে শর্ত ফিল আপ করতেছে, কোনটা শর্ত ফিল আপ করতেছে, দেখো আমাদের দুটা কোণ সমান আর একটা সাধারণ বাহু আছে, তার মানে এরা কি সর্বসম। সর্বসম যদি হয় আমরা কি বলতে পারি, দেখো ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ পি কিউ এস। এরকম যদি হয় তাহলে কিন্তু আমরা প্রপার্টি খাতাইতে পারবো। কি প্রপার্টি? দেখো কোনো একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা অনুপাত নিব। তো প্রথমে আমরা এই পি এর রেসপেক্টে দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো পি আর ডিভাইডেড বাই পি কিউ সমান ছোটটার ক্ষেত্রে সব থেকে বড় বাহু কোনটা, পি কিউ। মানে বড় ত্রিভুজের সব থেকে বড় বাহু ডিভাইডেড বাই কমন বাহু, দুটো ত্রিভুজের কমন বাহু। ছোট ত্রিভুজের মানে মাঝারি ত্রিভুজের সব থেকে বড় বাহু ডিভাইডেড বাই ওটার অপোজিট যে বাহু আছে সেটা, ওটার ক্ষেত্রে তো কমন ছিল, এটার ক্ষেত্রে কমন নাই, মানে ছোট বাহু, সেটা হবে আমাদের কি পিএস, একই অ্যাঙ্গেলের রেসপেক্টে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো পি আর এর ভ্যালু কত ধরছিলাম আমরা, পি আর এর ভ্যালু ধরছিলাম আমরা হচ্ছে ডি প্লাস ই, মানে হচ্ছে কত সি, সি বাই এখানে আমাদের পি কিউ এর ভ্যালু কত, পি কিউ এর ভ্যালু হচ্ছে এ, তাহলে এখানে থাকবে এ। পিএস এর ভ্যালু কত আমাদের, পিএস এর ভ্যালু হচ্ছে ডি, তাহলে এখানে আমাদের থাকতেছে স্মল সি ডি সমান এ স্কোয়ার, এটাকে দিলাম 1 নাম্বার। ঠিক সিমিলারলি একইভাবে আমরা লিখতে পারি, একইভাবে ঠিক এখানে যেভাবে কন্ডিশন নিয়ে আসছি একইভাবে আমরা লিখতে পারবো যে ত্রিভুজ পি কিউ আর এইটা আর ত্রিভুজ আর কিউএস এরা দুইজন সর্বসম হবে আমাদের। হ্যাঁ, এখন এরা দুইজন যদি আমাদের সর্বসম হয় তাহলে আমরা কি করতে পারি, এরা দুইজন সর্বসম হইলে আমরা জাস্ট সিম্পলি দেখো পুরো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা একটু কালার চেঞ্জ করি, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা পুরো বড় ত্রিভুজের ক্ষেত্রে কি লিখতে পারি, দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারবো পি আর ডিভাইডেড বাই কিউ আর। ছোট ত্রিভুজ, এই যে ছোট ত্রিভুজ আছে আমাদের আর কিউ এস, আর কিউ এস এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, বড় বাহু মানে কোনটা, কিউ আর ডিভাইডেড বাই আর এস। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়, এখান থেকে আমরা লিখতে পারবো পি আর এর ভ্যালু কত, পি আর সি, অ্যাকচুয়ালি ডি প্লাস ই হুইচ ইজ সি। কিউ আর এর ভ্যালু কত, কিউ আর এর ভ্যালু হচ্ছে বি, তাহলে এখানে আসবে আমাদের বি ডিভাইডেড বাই আর এস এর ভ্যালু কত, ই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি স্কোয়ার সমান সি
এটা আমাদের 2 নাম্বার। এখন আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে 1 নং প্লাস 2 নং যোগ করব। 1 আর 2 আমরা যোগ করব, তাহলে আমরা কি পাবো? দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা পাচ্ছি সিডি প্লাস সি, এখান থেকে সিডি প্লাস সি যদি আমরা কমন নিই তাহলে কি পাবো? ডি প্লাস সি। প্রশ্নে দেখো তো, এখানে সলিউশনে দেখো তো আমরা কি ধরছিলাম? ডি প্লাস সি সমান সি ধরছিলাম, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সি ইন্টু সি হুইচ ইজ সি স্কোয়ার। অতএব সি স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের সেই বিখ্যাত পিথাগোরাসের উপপাদ্য দেখো প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। পিথাগোরাসের উপপাদ্য আমাদের প্রমাণ হয়ে গেছে। তো তোমরা এভাবে প্রমাণ করতে পারো। তো এরা দুইজন যে সর্বসম, তো এইটা আর কি আলাদাভাবে প্রুফ করে দেখাইতে পারো। হ্যাঁ, দেখাইলে ভালো হয়। তো আমরা তো অনুরূপভাবে আমরা করে ফেলতে পারবো, ওই জন্য আর কি দেখাইনি। সেম প্রসেস, এখানে যেমনি দেখাইছি সেম এইটুকু অংশ লিখলেই হবে, খুব কিন্তু কঠিন না। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন এটাই সলভ করছিলাম আর কি, মানে আমার পরীক্ষার স্ক্রিপ্টে আমার সময় আসছিল এটা, তখন আমি এটাই সলভ করছিলাম এভাবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা হচ্ছে সি নাম্বারটা সলভ করি। এখানে কি বলছে আমাদের? যদি এম পি আর এর উপর যে কোনো বিন্দু হয়, যে কোনো বিন্দু র্যান্ডম পয়েন্ট যে কোনো বিন্দু হয়, এবং পি কিউ সমান আর কিউ, এই যে আমাদের পি কিউ আর আর কিউ এই দুটো হচ্ছে সমান, মানে ট্রায়াঙ্গেলের সমকোণী ত্রিভুজের আমাদের যে সমকোণ সংলগ্ন যে 2 বাহু আছে তারা হচ্ছে সমান হলে প্রমাণ করতে হবে পি এম স্কোয়ার প্লাস আর এম স্কোয়ার ইকুয়ালস টু 2 এম কিউ স্কোয়ার। এইটা আমাদের প্রুফ করতে হবে। তো চলো আমরা একটু চিত্রটা আঁকায় ফেলি, চিত্রটা থেকেই আমরা সলভ করে ফেলব। এটা হচ্ছে আমাদের সি নাম্বার। সি নাম্বারের ক্ষেত্রে আমরা প্রথমে একটা ট্রায়াঙ্গেল নিব। ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, এই মনে করো আমাদের ট্রায়াঙ্গেলটা আমরা নিয়ে ফেললাম। এখন দেখো এখানে কি বলছে? পি কিউ আর আমাদের এরকমই ছিল, কিউ হচ্ছে পারপেন্ডিকুলার। এখন এখানে আমাদের দেওয়া আছে কি? এখানে আমাদের বলা আছে পি কিউ সমান কিউ আর। দ্যাট মিনস এই 2 বাহু সমান এবং সমকোণী ত্রিভুজের যেহেতু, তার মানে আমাদের অ্যাঙ্গেল দেখতে হবে। সমকোণী ত্রিভুজের যেহেতু 2টা বাহু সমান হয়ে গেছে, তার মানে আমাদের এখানে কিউ আর পি সমান অ্যাঙ্গেল কিউ পি আর সমান কত হবে? 45 ডিগ্রি। যেহেতু একটা 90 ডিগ্রি, বাকি দুটার যোগফল 90 হবে, 45 করে হবে। এটা আমাদের জানা লাগবে। তার মানে এই বাহু সমান হওয়ার কারণে এটা 45 ডিগ্রি আমাদের আসছে। এখন এখানে এম যেহেতু র্যান্ডম যে কোনো একটা পয়েন্ট, আমরা এম পয়েন্টটাকে একটু মার্ক করি। দেখো এম যেহেতু র্যান্ডম যে কোনো একটা পয়েন্ট, এখানে মনে করি আমাদের এম আছে, এটা মনে করো আমাদের এম পি আর এর উপরস্থ যে কোনো বিন্দু। এখন আমরা একটা কাজ করব। দেখো এখান থেকে আমরা 2টা লম্ব টানবো এম এর থেকে এম বিন্দু থেকে আমরা আমাদের যেই কিউ আর আছে তার উপর একটা লম্ব টানলাম। ঠিক সেমভাবে আমরা এম পয়েন্ট থেকে আমাদের পিকিউ এর উপর একটা লম্ব টানলাম। টানার পরে আমরা এখানে দিচ্ছি নাম, এটা আমরা ধরে নিলাম এমএন, আর এটা হচ্ছে এমএস। এই 2টা লম্ব টানছি আমরা, এটা লম্ব। তাহলে আমরা যেহেতু দেখলাম যে আমাদের এই যে এম, এটা পি আর কে সমান 2 ভাগে ভাগ করে নাই, মানে র্যান্ডম যে কোনো একটা পয়েন্টে আছে। তার মানে এইখানে যে আমার এমটা আছে, এই যে আমাদের পি এম ইজ নট ইকুয়ালস টু এম আর। পিএম ইজ নট ইকুয়ালস টু এম আর। দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি? পিএম স্কোয়ার প্লাস আর এম স্কোয়ার ইকুয়ালস টু 2 এম কিউ স্কোয়ার। পিএম স্কোয়ার প্রমাণ করতে হবে যে পিএম স্কোয়ার প্লাস আর এম স্কোয়ার টু কিউ এম স্কোয়ার বা 2 এম কিউ স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে।
তো এইটা আমরা কিভাবে আগাইতে পারি? দেখো, এইখানে আমাদের বেশ কিছু ইনফরমেশন জানা আছে। এটা দেখো যে আমাদের mn যা হবে, mn যে লেন্থটুকু হবে আমাদের, সেটা qs এর সমান হবে। এরপরে qn সমান আমাদের কি হবে? ms। কেন? 90 ডিগ্রি সবগুলা, তার মানে এটা কি হবে? mnqs একটি আয়তক্ষেত্র, একটি কি আয়তক্ষেত্র। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? দেখো তো, এখানে আমরা বলতে পারি pm স্কোয়ার। দেখো, একটা ত্রিভুজ নিচ্ছি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে। দেখো, একটা ত্রিভুজ নিব আমরা, ত্রিভুজ PMN। এই ত্রিভুজে আমরা কি অ্যাপ্লাই, পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, তাহলে pm স্কোয়ার সমান কি লিখতে পারবো? pn স্কোয়ার প্লাস mn স্কোয়ার। এটা আমরা লিখলাম, pm স্কোয়ার ইকুয়ালস টু pn স্কোয়ার প্লাস mn স্কোয়ার। হ্যাঁ, এটা আমরা লিখলাম, এটাকে দিলাম 1 নম্বর। এরপরে দেখো, আমরা এই ছোট ত্রিভুজটা একটু নিই, ত্রিভুজ MRS। ত্রিভুজ MRS এ আমরা পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো mr স্কোয়ার ইজ ইকুয়ালস টু, বা rm স্কোয়ার, আর প্রমাণের মতো নিচ্ছি, rm স্কোয়ার ইজ ইকুয়ালস টু ms স্কোয়ার প্লাস sr স্কোয়ার, ms স্কোয়ার প্লাস sr স্কোয়ার। এখন এই ভেতরকার অংশ যদি তুমি নাও, ভেতরকার অংশ, এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, এটাকে দিলাম আমরা 2 নাম্বার। ভেতরে যেহেতু আয়তক্ষেত্র, তাইলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে মানে আয়তের ক্ষেত্রে, এক কথায় আয়তের ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? দেখো তো, আয়তের এটা কর্ণ, mq স্কোয়ার। mq স্কোয়ার সমান আমরা কি বলতে পারি? qs স্কোয়ার প্লাস sm স্কোয়ার বা ms স্কোয়ার। তারপর আবার কি বলতে পারি? mq স্কোয়ার ইকুয়ালস টু mn স্কোয়ার প্লাস qn স্কোয়ার। এটা আমরা বলতে পারি। এখন এই যে pm আর rm স্কোয়ার যদি আমরা যোগ করি, এই 1 আর 2, এটা দিলাম 3, এটা দিলাম 4, অনেকগুলো ইকুয়েশন হয়েছে, ভয় পাওয়ার কিছু নাই। 1 আর 2 যদি আমরা যোগ করে ফেলি, তাহলে দেখি আমরা কি পাই। 1 যোগ 2, 1 যোগ 2 করলে দেখো কি পাই? pm স্কোয়ার প্লাস rm স্কোয়ার, pm প্লাস rm স্কোয়ার সমান কি পাচ্ছি এখানে? pn স্কোয়ার প্লাস mn স্কোয়ার প্লাস ms স্কোয়ার প্লাস sr স্কোয়ার, এটা পাচ্ছি। এখন দেখো, এই যে আমাদের যে দুইটা রাশি পাইছি আয়তক্ষেত্রের ক্ষেত্রে, এই যে ms পাইছি, এখানে ms আমাদের ওখানে আছে, ms আমরা হাত দিচ্ছি না। আমাদের দেখো qn আছে, এই qn আর ms সেম না? উপরে দেখো qs আর mn সেম, qn আর ms সেম, যেহেতু আয়তক্ষেত্র আমরা বানাইছি। আর এটা যে আয়তক্ষেত্র হবে, এটা প্রুফ করাও কোনো কঠিন কিছু না, বা এটা আমাদের প্রুফ করা লাগবে না, আমাদের জাস্ট বলে দিলেই হবে। যেহেতু লম্ব টানছি, অবশ্যই আয়তক্ষেত্র হবে। এটা 45 ডিগ্রি, এখান থেকে লম্ব টানছি, তাহলে এটাও কত ডিগ্রি হবে? আমাদের 45 ডিগ্রি হবে। এটা যেহেতু 45 ডিগ্রি, তাহলে এটাও আমাদের 45 ডিগ্রি হবে। ঠিক সেমভাবে এই অ্যাঙ্গেলটা আমাদের কত হচ্ছে? যেহেতু লম্ব, পুরোটা লম্ব, মানে এটাও আমাদের 45 হবে। তো এইভাবে তুমি আয়তক্ষেত্র বলে দিতে পারো। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো, ওখানে আমাদের আছে কি? pn mn ms sr। তাহলে এইখানে আমাদের mn স্কোয়ার, qn কে আমরা কি বলতে পারি? qn কে আমরা বলতে পারি ms স্কোয়ার। ঠিক সেমভাবে আরেকটা mq স্কোয়ার ছিল আমাদের 3 নম্বর ইকুয়েশনে, সেটাকে আমরা বলছিলাম কি? qs। হোয়ার ইজ আওয়ার qs? qs কে আমরা বলতে পারি mn স্কোয়ার প্লাস ms স্কোয়ার। এই তো, তাহলে দেখো এখানে আমরা কি পাইছি? pnটা হচ্ছে আমাদের এইটা pn স্কোয়ার। তারপর আমরা কি পাইলাম? sr স্কোয়ার পাইছি। দেখো,
এসআর স্কোয়ার। তাহলে আমরা এখানে রাখলাম পিএন স্কোয়ার প্লাস এসআর স্কোয়ার প্লাস এখানে আছে আমাদের হচ্ছে এমএন স্কোয়ার্ড প্লাস এমএস স্কোয়ার্ড। এই অংশটার ভ্যালু আমরা কি পাচ্ছি দেখো, এখানে আমরা লিখে দিচ্ছি পিএন স্কোয়ার প্লাস এসআর স্কোয়ার, এমএন স্কোয়ার প্লাস এমএস স্কোয়ার মানে কি এম কিউ স্কোয়ার, এম কিউ স্কোয়ার। এখন আমাদের হচ্ছে দেখতে হবে এই যে আমাদের পিএন, এই যে আমাদের পিএন অংশ আর এই কিউএস, পিএন আর হচ্ছে এসআর, পিএন অংশ আর এসআর মিলে আমাদের কি গঠন করতেছে, পিএন আর এসআর, পিএন আর এসআর মিলে দেখো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এতটুকু হচ্ছে আমাদের এসআর, এতটুকু হচ্ছে আমাদের পিএন। এই দুইটা রাশি আমরা পাচ্ছিলাম এখান থেকে, একটা পিএন আর একটা হচ্ছে এসআর আরএম এর ক্ষেত্রে, ছোট ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, ছোট যে সমকোণী দুইটা ত্রিভুজ নিছি সেখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এখন এই পিএন এসআরকে আমরা কিউ এম এর মাধ্যমে আমরা প্রকাশ করতে হবে, আমাদের কিউ এম এর মাধ্যমে। এইটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি এটা খেয়াল করো, এই যে এসআর আর এইটা, এই দুটার ভিতর কিন্তু একটা সম্পর্ক আছে। কিভাবে? আমি তোমাকে একটু আগে বলছিলাম, দেখো তো মনে করতে পারো কি না, তোমার মনে করতে, স্মরণ করতে পারার কথা, স্মরণে আসার কথা খেয়াল করো। আমরা একটু বোঝাই এটার ভ্যালু কত, আমরা জানি, তুমি জানো, আমিও জানি। দেখো বলছি এইখানে উৎপন্ন কোণ কত আমাদের 45 ডিগ্রি। এখন এখান থেকে আমি একটা লম্ব টানছি, লম্ব যদি টানি, সমকোণী ত্রিভুজ হয়েছে না একটা, পিথাগোরাস অ্যাপ্লাই করলাম, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, এটা যদি লম্ব হয় তাহলে এই কোণটা অবশ্যই কি হবে 45 ডিগ্রি হবে, তাই তো? তাহলে আমাদের এখানে একটু ব্যাখ্যা লিখতে হবে, আমরা ব্যাখ্যা লিখব নিজেরা। তাহলে দেখো ত্রিভুজ এম এস আর এ অ্যাঙ্গেল এম আর এস সমান 45 ডিগ্রি ও অ্যাঙ্গেল এস সমান 90 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এস এম আর অতএব অ্যাঙ্গেল এস এম আর সমান 45 ডিগ্রি অবশ্যই এবং অবশ্যই হবে। সুতরাং এখানে লিখবা, সুতরাং এমএস সমান কি হবে এসআর, এমএস সমান এসআর। অনুরূপভাবে, তোমরা কি বুঝতেছো? অনুরূপভাবে পরীক্ষায় সব থেকে ভালো হয় অনুরূপভাবে, যত অ্যাভয়েড করবা। খুব বড় প্রমাণ হলে অনুরূপভাবে ইউজ করো, বাট তুমি যত লিখবা তত ভালো, তত মার্ক বেশি পাবা, মানে মার্ক তো পাবাই, মানে তত ভালো ইমপ্রেশন তৈরি হবে। দেখো এখানে আমরা দেখতেছি কি, এইটা হচ্ছে 45 ডিগ্রি, এখান থেকে একটা লম্ব টানছো, তাইলে এখানে কি হবে আমাদের অবশ্যই এবং অবশ্যই 45 ডিগ্রি হবে অনুরূপভাবে। তার মানে এই বাহুর দৈর্ঘ্য যত, এই বাহুর দৈর্ঘ্য তত হবে। তাহলে এখানে অনুরূপভাবে আমরা কি বলে দিতে পারি, অনুরূপভাবে আমরা বলে দিতে পারি ত্রিভুজ পিএনএম এ পিএন মানে আমাদের যেটা পেন হয়ে যাচ্ছিল, পিএন সমান কি হবে এমএন। অতএব এটাকে দিছিলাম, ধরে নাও ইকুয়েশন নাম্বার 5, সমীকরণ 5 থেকে আমরা কি পাবো, সমীকরণ 5 থেকে আমরা পাবো পিএম স্কোয়ার প্লাস আর এম স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে দেখো পিএন এর পরিবর্তে তুমি কি লিখবা, পিএন এর পরিবর্তে তুমি লিখবা এমএন স্কোয়ার প্লাস এসআর এর পরিবর্তে কি লিখবা এমএস স্কোয়ার প্লাস আমাদের আগে থেকে একজন অপেক্ষায় ছিল এম কিউ স্কোয়ার। এখন দেখো তো এমএন স্কোয়ার প্লাস এমএস স্কোয়ার মানে কি, এমএন স্কোয়ার প্লাস এমএস, এমএস মানে কি এইটাই না, এমএস আর হচ্ছে কিউএন একই কথা, বা এমএন আর কিউএস একই কথা। তার মানে এই দুইটার স্কোয়ার কি হবে আমাদের, এটা সমান হবে এম কিউ স্কোয়ারের সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে দেখো এই দুইটা থেকে আমরা কি পাচ্ছি, এম কিউ স্কোয়ার্ড প্লাস এম কিউ স্কোয়ার্ড। তাহলে এখানে আমাদের কি আসতেছে
2mq স্কোয়ার। অতএব pm স্কোয়ার প্লাস rm স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2mq স্কোয়ার। এটা কি হয়ে গেছে আমাদের? প্রমাণ করা শেষ, প্রমাণিত। আশা করি পুরো অঙ্কটা বুঝতে পারছো। কিছুই না, জাস্ট নর্মালি তুমি একটা ফিগার আঁকাই জাস্ট নর্মালি তুমি জিনিসগুলোকে এক্সপ্লেন করবা। এখন তোমাদেরকে যদি একটা কথা বলি, যদি এই এম বিন্দুটা আমাদের মধ্যবিন্দুতে হইতো, এমসিকিউ তো আমাদের আসতে পারে, এই এমটা যদি আমাদের মধ্যবিন্দুতে হইতো তাহলে দেখো, মধ্যবিন্দুতে হইলে অঙ্কটা আমার এত করাই লাগতো না। মধ্যবিন্দুতে হলে এই দুই বাহু সমান হইতো, এখান থেকে আমি এখানে একটা লম্ব টানতাম, এখানে একটা লম্ব টানতাম। তার মানে তুমি বুঝতেছো এটাও 45, এটাও 45, তার মানে এইটা আর এটা সমান। আবার এখানে আমার 90 ডিগ্রি, যেহেতু মধ্যবিন্দুতে করছে তাহলে এটাও 45 ডিগ্রি হইতো, তার মানে এইটা আর এটাও সমান। তাহলে আমি একবার অ্যাপ্লাই করলে আমার হয়ে যাচ্ছিল এই বাহু আর এই বাহু এদের স্কোয়ার pm স্কোয়ার প্লাস mr স্কোয়ার, এটা হয়তো আমাদের 2qm স্কোয়ারের সমান। কেমনে? কারণ এই pm আর qm সমান হয়ে যেত কখন? যদি এরা কি হইতো, এমটা যদি মধ্যবিন্দু হইতো। তাইলে আশা করছি জিনিসটা বুঝতে পারছো। মানে একটু যদি নিজে চিন্তা করো তাহলে খুব ভালো মতো বুঝতে পারবে এখানে কি বলছিলাম। তো আশা করছি এই অংশটুকু আমাদের কাছে ক্লিয়ার। তাহলে চলো আমরা সামনের প্রবলেমে যাই। সামনে দেখো আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম আছে ছোটোখাটো, যে দেখাও যে এ নাম্বারে আসছিল 2 মার্কসের জন্য, দেখাও যে দুটি ত্রিভুজের ভূমি সমান হলে তাদের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক হয়। এটা কিভাবে আমরা দেখাতে পারি? দেখো দুইটা লাইন টানবা, এই একটা লাইন নিছি, এই একটা লাইন নিছি, এরকম ডটেড লাইন না, মানে নর্মাল ভালো মতো লাইন নিও। এখানে দুইটা ত্রিভুজ আঁকাই। চলো, আমাদের কাছে অনেকগুলো ত্রিভুজ আছে, আমরা দুইটা আঁকাবো। প্রথমে এরকম একটা ত্রিভুজ আঁকাইলাম, ছোট করতে হবে, সরি। এই মনে করো আমাদের ত্রিভুজ ঠিকঠাক আছে, হ্যাঁ, মনে করো এটা ভূমি, ওকে, এটা মনে করো ভূমি, ভূরেখাই। এই আমাদের একটা ত্রিভুজ হইল। এরপর আমরা আরেকটা ত্রিভুজ নিব, এই মনে করো তাদের ভূমি, এটা হচ্ছে ভূমি আমাদের, এবি হচ্ছে ভূমি, এটা মনে করো তার উচ্চতা, এসি হচ্ছে তার উচ্চতা এইচ। এরপরে আরেকটা ত্রিভুজ যদি আমরা নিই, দেখো আমরা এরকম একটা প্রুফ করছিলাম না যে একই সমান্তরাল রেখার মধ্যবর্তী অবস্থিত দুটা ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় কি হয়? সমান হয়। তো ওই জিনিসটা আমরা একটু বলি। দেখো, যেখানে ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ বি ডি হবে, কারণ ভূমি যদি একই হয়, দেখো এরকম আমরা একটা উপপাদ্য পড়ছিলাম, যদি একই ভূমি হয় এবং তারা যদি একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত হয় তাহলে তাদের ক্ষেত্রফল সবসময় কি হবে? সমান হবে। কারণ তাদের এইচ কি হয়? উচ্চতা সমান হয়, কারণ তাদের উচ্চতা সমান হয়। এখন মনে করো ভূমি সেম জায়গায় আছে, এটা আমাদের আগে ছিল আর কি, হ্যাঁ, এটা আমাদের আগের অংশ। এই প্রুফের ক্ষেত্রে দেখো, এই প্রুফের ক্ষেত্রে আমরা কি করতে পারি? মনে করো এই একটা ত্রিভুজ, এখানে আমাদের একটা সমকোণী সুন্দর একটা ত্রিভুজ আছে, ধরে নাও এই একটা আমাদের সমকোণী ত্রিভুজ, ধরে নাও সমকোণী হয়েছে, এটা লম্ব এ বি সি। এখন এখানে আমাদের আরো একটা ত্রিভুজ আছে, মনে করো ত্রিভুজটা হচ্ছে এইরকম, এটা র্যান্ডম একটা ত্রিভুজ যার ভূমি, দুটারই ভূমি সেম। এটা মনে করো বিসিডি, এর উচ্চতা হচ্ছে, আমরা বলে দিচ্ছি, মনে করো এর উচ্চতা হচ্ছে আমাদের, এর উচ্চতা হচ্ছে এতটুকু, ঠিক আছে, এতটুকু হচ্ছে মনে করো আমাদের এইচ, আর এটা হচ্ছে আমাদের এবি। এখন ভূমি যেহেতু সেম, আমরা জানি ভূমি সেম হলে উচ্চতা যদি আলাদা হয় তাহলে ক্ষেত্রফল ডিফারেন্ট হবে। কারণ কি, উচ্চতা যদি সেম হয়ে যাইতো, এই উচ্চতা যদি আমাদের লেভেল সেম হইতো তাহলে ক্ষেত্রফল কি হচ্ছিল? সমান হচ্ছিল। তার মানে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল
হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন ভূমি যদি ধ্রুবক হয়, ভূমি ধ্রুবক হলে ক্ষেত্রফল কি হবে আমাদের? ক্ষেত্রফল হবে সমানুপাতিক উচ্চতা। কেন? এই হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের ধ্রুবক। দেখো, যার উচ্চতা বড় তার ক্ষেত্রফল বেশি হবে। এই এবি যদি গ্রেটার দেন আমাদের এইচ হয়, তাহলে ট্রায়াঙ্গেল এবিসি গ্রেটার দেন, অবশ্যই গ্রেটার দেন হবে ট্রায়াঙ্গেল বিসিডি। ওকে, এটা তোমার মতো গুছায় লিখবা, লিখলেই হবে। এটার কথা বলে বাকিটুকু করে দিও। আর এটা আশা করি আমরা বুঝতে পারছি যে ভূমি যদি সেম হয় তাহলে দুটা সমান্তরাল রেখার ভিতরে অবস্থিত কোটি কোটি ত্রিভুজ তুমি আঁকাইতে পারো, সবগুলোর ক্ষেত্রফল আমাদের কি হবে? সেম হবে, একটা ক্ষেত্রফলে আসবে। চলো সামনে আগাই। সামনে দেখো, এখানে আমাদের একটা ইন্টারেস্টিং প্রবলেম আছে। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ জেলা স্কুলে আসা একটা প্রবলেম। স্কুলেরও আমরা টেস্ট পরীক্ষার কিছু প্রবলেম রাখছি। তো এখানে দেখো কি বলছে, এক্স পি কিউ এবং ওয়াই পি আর এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে 4 ইন্টু ক্ষেত্রফল পি এক্স ওয়াই সমান ত্রিভুজ ক্ষেত্র পি কিউ আর। এই প্রমাণটা কিন্তু আমরা আগে করে ফেলছি। দেখো, এই প্রমাণটা কিন্তু আমরা করে ফেলছি আগে। তো আমরা ইন শর্ট দেখবো, হ্যাঁ, ইন শর্টে দেখবো। এই প্রমাণটা কিন্তু আমরা করে ফেলছি। বলছে এই দুটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। এখন আমরা কি করতাম? আমরা এই কিউ আর ওয়াই যোগ করব, কিউ ওয়াই যোগ করব। তাইলে এই যে কিউ ওয়াই হচ্ছে আমাদের পি আর এর মধ্যমা। তাহলে ত্রিভুজ পি কিউ ওয়াই সমান হাফ ইন্টু ত্রিভুজ পি কিউ আর। আমরা বেশি কথা লিখতেছি না, এটা আমরা আগে একবার করছি তাই একটু রিক্যাপ করতেছি। হ্যাঁ, এটাকে দিলাম 1 নম্বর। এরপরে দেখো, ত্রিভুজ পি কিউ ওয়াই এ ওয়াই এক্স কার উপর মধ্যমা? পি কিউ এর মধ্যমা, পি কিউ বাহুর উপর মধ্যমা। ঠিক আছে, এত এর উপর মধ্যমা, এত এর উপর মধ্যমা, অঙ্কিত মধ্যমা। আর মধ্যমা যদি হয়, মধ্যমা কি করে? ক্ষেত্রফলকে সমান 2 ভাগে ভাগ করে। তো আমরা এখানে কি লিখতে পারবো? হাফ ইন্টু, এই যে এটার কথা বলতেছি, হাফ ইন্টু ত্রিভুজ পি এক্স ওয়াই সমান হবে হাফ ইন্টু ত্রিভুজ পি কিউ ওয়াই, 2 নম্বর। সো এখানে 1 ও 2 থেকে আমরা কি লিখতে পারি? 1 ও 2 থেকে আমরা লিখতে পারবো, দেখো, ত্রিভুজ পি এক্স ওয়াই, ত্রিভুজ ক্ষেত্র পি এক্স ওয়াই সমান হাফ ইন্টু ত্রিভুজ ক্ষেত্র পি কিউ ওয়াই। আবার ত্রিভুজ ক্ষেত্র পি কিউ ওয়াই মানে কি? পি কিউ ওয়াই মানে হাফ ইন্টু ত্রিভুজ ক্ষেত্র পি এক্স পি কিউ আর। এই তো, তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়। ত্রিভুজ ক্ষেত্র, আমরা এটা পরে লিখি, পি এক্স ওয়াই সমান 1/4 ত্রিভুজ ক্ষেত্র, এটা কিন্তু এক্স মানে গুণ, এক্স না, পি কিউ আর। তাহলে অতএব 4 ত্রিভুজ ক্ষেত্র পি এক্স ওয়াই সমান ত্রিভুজ ক্ষেত্র পি কিউ আর, যেটা আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো মতো প্র্যাকটিস করে যাও। তো এই ক্লাসে যতগুলো আমরা দেখছি এতক্ষণ পর্যন্ত, আমরা সিকিউ নিয়ে ডিসকাস করলাম, যতগুলো দেখছি সবগুলোই কিন্তু আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি আশা। এর মধ্যে আমরা স্পেশাল অ্যাটেনশন দিব এইটাতে, যশোর বোর্ডে আমাদের আসা এই প্রবলেমটা, তারপরে এই যে আমাদের পিথাগোরাসের উপপাদ্য, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে এই দুটাই তো আমাদের শেষ। তারপরে আমাদের যেগুলো ছিল এইগুলো তো তোমরা পারবা, খুব একটা কঠিন না। তো এই জিনিসগুলো একটু মনে রাখো, এখানে যা যা দেখাইছি আমরা। তো বিস্তারিত ব্যাখ্যা আমরা করার চেষ্টা করছি সিকিউ এর ভিতরে। এরপরে এমসিকিউ পড়ার সময় আমরা আরও সাইডের ব্যাখ্যা দিব, বা এই ধারণাগুলো আমাদের এমসিকিউতে কাজে লাগবে। তো আশা করছি এই পুরো জিনিসটা তোমরা সুন্দর মতো বুঝতে পারছো এটা সহ। তো এই পিথাগোরাসের এই জিনিসটাও কিন্তু আমাদের মনে রাখা লাগবে, পিথাগোরাসের উপপাদ্যের যে বর্ধিতাংশ, হ্যাঁ, এটাও আমাদের মনে রাখা লাগবে, এবং এই সংক্রান্ত প্রমাণগুলো কিন্তু আমাদের করা লাগবে। তো ভালো মতো একটু খেয়াল রেখো। তো চলো আমরা এখন এমসিকিউ শুরু করব। ওকে,
তো আমরা এখন এমসিকিউ শুরু করব, সাথে সাথে যা যা ডিসকাস করা লাগে ওটা আমরা এর ভিতরে করার চেষ্টা করব। এই চিহ্ন মানে চতুর্ভুজের চিহ্ন, আশা করি বুঝতে পারো। দেখো এখানে আমাদের বইয়ে একটা উপপাদ্য ছিল। উপপাদ্যটা হচ্ছে এমন, মনে করো একটা চতুর্ভুজের যে উচ্চতা, ভূমিগুণ উচ্চতা চতুর্ভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, একটা চতুর্ভুজের যে উচ্চতা, আয়তক্ষেত্র হইতে পারে, বর্গ হইতে পারে, উচ্চতা, ওই উচ্চতা যদি একটা ত্রিভুজের হয় এবং চতুর্ভুজের যে ভূমি আর ত্রিভুজের ভূমি সম্পর্ক যদি অর্ধেক হয়, মানে চতুর্ভুজের ভূমি ত্রিভুজের ভূমির অর্ধেক হয়, তাহলে এই চতুর্ভুজের যে ক্ষেত্রফল, পিং দিয়ে মনে করো চতুর্ভুজের ক্ষেত্রফল বোঝাচ্ছি, আর এখানে মনে করো গ্রিন কালার দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বোঝাচ্ছি। চতুর্ভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে আমাদের? সমান হবে। চতুর্ভুজের ক্ষেত্রফল সমান আমাদের কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হবে। কখন? যদি এডি সমান এডি, মানে ত্রিভুজের ক্ষেত্রে এই যে এডি সমান এডি মানে হচ্ছে উচ্চতা যদি সেম হয়, আর চতুর্ভুজের এ বি সমান ত্রিভুজের বি হয়। এই কনসিডারেশনটুকু মনে রাখবে। এই যে ত্রিভুজের পুরো ভূমির অর্ধেক হচ্ছে আমাদের যে চতুর্ভুজ, তার ভূমি যেন হয়, আর উচ্চতা দুটো সেম হবে। তাহলে বলছে এবিসিডি একটি আয়ত হলে ত্রিভুজ এডিই, দেখো এই পুরোটা এডি এর ক্ষেত্রফল কোনটির সমান? তাহলে এবিসিডি এটা যেহেতু একটা আয়ত, তার মানে এই আয়তের ক্ষেত্রফলের সমানই আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে দেখো অপশনে কি আছে? ত্রিভুজ এবিসিডি মানে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফলের সমান। তারপরে ত্রিভুজ এবিএফডি তো হবে না আমাদের, এটাই আমাদের উত্তর, এটা তো হবে না। তারপর ত্রিভুজ সিডিএফ এগুলো হবে না, এগুলো সব হচ্ছে আমাদের অযথা দেয়া। তো আমরা কি বললাম? যদি, আবারও মনে রাখবে খুব ভালো মতো, আশা করি তোমরা বুঝতে পারছো, যে আমাদের যেই ত্রিভুজের উচ্চতা আর চতুর্ভুজের যেই উচ্চতা সেইটা, আর ত্রিভুজের ভূমির অর্ধেক চতুর্ভুজের ভূমির যদি সমান হয়, এই টোটালটা হচ্ছে ত্রিভুজের ভূমি, তার অর্ধেক কতটুকু? এতটুকু। যদি চতুর্ভুজের ভূমির সমান হয় তাহলে তাদের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। এটা মাথায় রাখবা। হ্যাঁ, এটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। চলো আমরা সামনে আগাই। এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে, দেখো কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ, এইটা কিন্তু আমরা সলভ করছি। দেখো এটা কিন্তু এমসিকিউতে আসছে কয়েকবার, যে কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? হাফ গুণ। আমরা জানি অর্ধেক। এই মনে করো কোনো একটা বর্গ, আমরা একটু আঁকাই করি। এই মনে করো কোনো একটা বর্গ, ধরবা বর্গ হয়েছে, এই একটা বর্গ, এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ, বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, আর এই হচ্ছে তার কর্ণ। কর্ণটা কি আমাদের? √2a। তাহলে এইটার ক্ষেত্রফল কত? 2a স্কোয়ার। তাহলে বলছে কোন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? তাহলে এটা কত হবে আমাদের? হাফ। তাহলে আমাদের উত্তর কি হবে? অর্ধেক। এ নাম্বার কারেক্ট অ্যান্সার। আশা করছি আমরা বুঝতে পারছি। এরপরে চলো দেখো কি বলছে। একটি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার, ভালো কথা, ভূমি 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? দেখো অতিভুজ হচ্ছে 13, মনে করবো সমকোণী ত্রিভুজই হয়েছে। আমরা যদি একটু সুন্দর করে আঁকাই, এই মনে করো আমাদের একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ হচ্ছে 13, ভূমি হচ্ছে 12, তাহলে লম্ব আমাদের কত হবে? লম্ব হবে √13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? যে ABC অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে লম্ব বের করলাম আমরা √13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। এটা মুখস্থ রাখবা। এটা কত আসে? এটা আসবে আমাদের হচ্ছে 5, এটা আসবে আমাদের হচ্ছে 5, যে 5, 12, 13 হচ্ছে পিথাগোরিয়ান ট্রায়ো, 5, 12, 13, তারপরে 3, 4, 5, এগুলো মনে রাখবা। তাহলে আমাদের এরিয়া কি আসবে? এরিয়া আসবে হাফ ইন্টু 12 ইন্টু 5, 5 12 60, তার মানে 30, কি আছে? সেন্টিমিটার বর্গ সেমি। একক অবশ্যই লিখবা, যদি ক নাম্বারে আসে। একক না লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে আমরা কত পাচ্ছি? অ্যান্সার 30, ডি নাম্বার। আশা করছি বুঝতে পারছো। হাফ ইন্টু 5 ইন্টু 12, তারপরেও ক্রস চেক করে নিই। ওকে, এটা কুমিল্লা বোর্ড 24-এ আসা একটা প্রবলেম, তো আশা করি বুঝছো। এরপরে দেখো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজ হবে যদি বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে, পিথাগোরিয়ান ট্রায়ো বের করতে হবে। এখানে দেখো 5, 12, 13 নাই, এখানে আমরা টেস্ট করে করে দেখব। তুমি হচ্ছে কি করবা, যে কোনো দুইটা টেস্ট করে নিয়ে দেখবা। √17 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার নিলাম, আমরা এটা নিলাম, এটা হয় না। তারপর √18 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, এটাও হয় না। √16 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার,
এটাও হয় না, √15² - 12², এইটা হয়। ডি নাম্বার কারেক্ট, 9, 12, 15, মানে যে কোনো দুইটা নিবা। দেখো যে কোনো দুইটা নিবা, √অতি² মাইনাস মিডিয়াম যে মানটা আমাদের থাকবে, একটা সব থেকে ছোট, তার থেকে একটু বড়, তার থেকে বড়। তো তুমি সব থেকে বড় নিবা, মানে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব বা কিছু একটা নিলা, নিয়ে যেন আরেকটা যদি পাও, এই দুটার রুট করে মানে স্কোয়ার করে 15² - 9² তার স্কোয়ার রুট করে যদি 12 পাও, তাহলে তোমার হয়েছে। এভাবে করে টেস্ট করবা, হ্যাঁ, মানে বা এরকম যে √9² + 12² = 15, এভাবে টেস্ট করবা। এগুলোর কোনোটার ক্ষেত্রে খাটে না, তো এগুলো আমাদের অপশন থেকে এলিমিনেট হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যান্সার। তো এটা করতে কিন্তু ক্যালকুলেশন করতে খুব বেশি সময় লাগে না, তোমরা দেখলে আমি কিন্তু খুব হাতে হাতে খুব দ্রুতই করে ফেলছি, মানে এর থেকেও কম সময় লাগবে তোমাদের আশা করি পরীক্ষায়, মানে 1 মিনিটও লাগবে না এটা করতে, হয়তো 40 সেকেন্ড লাগতে পারে বা 20-25 সেকেন্ড। এরপরে যাই, চলো দেখো কি বলছে। ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু পি ও কিউ হলে এবিসি = এপি কিউ এর মান কোনটি? গেস করি 4:1। যাই হোক, আসো আমরা দেখি একটু কি হয় আমাদের। দেখো এই যে এবিসি ত্রিভুজ, এই আমাদের প্রিয় এবিসি ত্রিভুজ, বলছে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু পি ও কিউ, এবির মধ্যবিন্দু পি আর এসির মধ্যবিন্দু হচ্ছে আমাদের কিউ। তাহলে এই দুটা যদি আমরা জয়েন করি, এই দেখো একটা ছোট্ট ত্রিভুজ পাইছি। যাই হোক, বলছে ত্রিভুজ এবিসিডি, ত্রিভুজ এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ এপি কিউ। আমরা কি জানি, ত্রিভুজ এবিসি মানে কি 4 ট্রায়াঙ্গেল এপি কিউ, এটা আমরা পড়ছি। তাহলে কি আসবে, ট্রায়াঙ্গেল এপি কিউ। তাহলে আমার এই ট্রায়াঙ্গেল এপি কিউ ক্যান্সেল হচ্ছে, 4/1 থাকতেছে। তাহলে যদি তুমি ইস্টু নাও, মানে রেশিও নাও, তাহলে 4:, কত আসবে, 1। অ্যান্সার ডি, যেটা বলছিলাম ওটাই। দেখেই তুমি উত্তর বলে দিতে পারবা যদি তোমার খুব ভালো মতো কনসেপশন থাকে এই ত্রিভুজের এই ক্ষেত্রফল রিলেটেড জিনিসপত্রতে। আশা করি বুঝতে পারছো। চলো আমরা সামনে যাই। এটা দেখো বোর্ডে কিন্তু কয়েকবার আসছে। সামনে দেখো, এখানে আমাদের কি আছে, যে ত্রিভুজ এবিসি এর এই যে আমাদের প্রিয় সেই পিথাগোরাসের কি এক্সটেনশন ভার্সন, এটার প্রুফ কিন্তু তোমাদেরকে দেখাই দিছি। দেখো বলছে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল সি স্থূলকোণ। হ্যাঁ, আমরা একটু আঁকাই ত্রিভুজ এবিসি এর, আমরা একটু সমকোণী ত্রিভুজ আঁকাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যদিও এখানে কিছু বলে নাই, বা র্যান্ডম যে কোনো ত্রিভুজ হইলে হবে। আমরা একটা ত্রিভুজ নিচ্ছি, যাও, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল সি স্থূলকোণ, অ্যাঙ্গেল সি স্থূলকোণ, স্থূলকোণী ত্রিভুজ হয় নাই আমাদের, আমরা আঁকাই, আমরা একটু আঁকায় ফেলি। এই যে অ্যাঙ্গেল সি, এ বি সি, অ্যাঙ্গেল সি হচ্ছে স্থূলকোণ। ওকে, বলছে এডি বিসি এর উপর লম্ব হলে, এডি বিসি এর উপর লম্ব, বিসিকে বর্ধিত করো। সি যদি স্থূলকোণ হয়, এডি যদি বিসি এর উপর লম্ব হয়, এখানে থাকবে আমাদের এডি। এডি যদি বিসি এর উপর লম্ব হয়, তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্যের এই যে স্থূলকোণের জন্য, স্থূলকোণের জন্য ফর্মুলা হইলে আমাদের কোথাও দেখো অপশনেও কোথাও মাইনাস নাই। স্থূলকোণের ক্ষেত্রে ফর্মুলাই মনে রাখবা প্লাস, সূক্ষ্মকোণের ক্ষেত্রে কি মাঝখানে থাকবে মাইনাস। তো স্থূলকোণের ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, এবি স্কোয়ার। এবি স্কোয়ার সমান আমরা কি লিখতে বলছিলাম, এই যে আমাদের যেই স্থূলকোণ তৈরি হয়েছে, স্থূলকোণ তৈরি হয়েছে, দেখো স্থূলকোণ তৈরি হয়েছে, এটাকে নিতে হবে, এটাকে মনে মনে চিন্তা করবা মধ্যমা। তাহলে এটা হচ্ছে আমাদের এসি স্কোয়ার। ওকে, এসি স্কোয়ার প্লাস এই যে বিসি স্কোয়ার, এই এতটুকু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু এই এসি এর ছায়া কতটুকু, সিডি, ইন্টু এই যে অর্ধেক অংশ বিসি, মনে মনে চিন্তা করবো অর্ধেক অংশ। তাহলে দেখো তো এটা মিলে কোনটার সাথে, এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার টু সিডি প্লাস বিসি, সিডি বিসি, এটার সাথে আমাদের মিলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো আমাদের মোস্ট প্রবাবলি অ্যান্সার হবে হচ্ছে বি। হ্যাঁ, বি হবে অ্যান্সার। তারপরেও তুমি এখান থেকে কিন্তু ড্রাইভ করে ওটা নিয়ে চলে আসতে পারো যদি মনে না থাকে। হ্যাঁ, সবসময় মনে মনে চিন্তা করবা এটা আমাদের মধ্যমা, এরকম করে চিন্তা করতে পারো। তো এটা ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্যের এক্সটেনশন ভার্সন। তো এটার প্রুফ তোমাদেরকে দেখানো হয়েছে। শুরুতে যদি এখনও যদি একটু কষ্ট হয় বুঝতে, তাহলে শুরুতে অবশ্যই এটা আরেকটু দেখে নিবা, আশা করি এটা বুঝছো। এখান থেকে কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসে, যখন তখন তোমার বারেও চলে আসতে পারে, মানে সামনের বার 25 সালে। ওকে,
তাহলে আমরা যদি সামনে যাই, দেখো বলছে কি, এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, এটা অনেক আগে আসছিল, যে একটি বর্গের বাহুকে 3 গুণ করা হলো। দেখো আগের ক্ষেত্রফল কি ছিল, a স্কোয়ার, বাহু 3 গুণ করা হয়েছে মানে 3a, ক্ষেত্রফল কত হয়েছে 9a স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল পূর্ব অপেক্ষা কত গুণ বৃদ্ধি পাইছে? তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কি হবে আমাদের, পরিবর্তিত ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল দেখো ভাইয়া, আমার ক্ষেত্রফলের পরিবর্তন কত হয়েছে, মানে বলছে কত গুণ বৃদ্ধি পাবে। কত গুণ হয়েছে বললে হয়তো আমার অ্যান্সার নয়, কত গুণ বৃদ্ধি পাবে, তার মানে পরিবর্তিত ক্ষেত্রফল আমাদের কত গুণ বৃদ্ধি পাইছে, 9 স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান কত, 8 স্কোয়ার। অতএব বৃদ্ধি পেয়েছে 8a স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়ালস টু 8 গুণ, মানে পূর্বের ক্ষেত্রফলের থেকে পরিবর্তিত ক্ষেত্রফল 8 গুণ বৃদ্ধি পাইছে। সি হবে আমাদের অ্যান্সার। আর যদি বলতো কত গুণ হয়েছে, তাহলে অ্যান্সার হয়তো কত 9। আশা করছি এটা বুঝতে পারছো, ভাষার মারপ্যাচ বুঝো কিন্তু। হ্যাঁ, এরপর চলো সামনে আগাই। দেখো এখানে কি বলছে, এবিসিডি একটা সামান্তরিক, বলছে এবি সমান্তরাল সিডি, এটা ট্রু। সামান্তরিক যদি হয় এবি সমান্তরাল সিডি হবে। তারপর বলছে এসি ক্ষুদ্রতম কর্ণ, এসি আমাদের চিত্র অনুসারে ক্ষুদ্রতম কর্ণ আমরা বলতে পারতেছি না। হ্যাঁ, এখানে আমাদের একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, আমরা যদি এটা একটু ঠিক করে দিই, ক্ষুদ্রতম কর্ণ, যাই হোক, দেখো এসি কিন্তু আমাদের ক্ষুদ্রতম কর্ণ লাগতেছে না, বিডি আমাদের ক্ষুদ্রতম কর্ণ লাগতেছে, তো এই অপশনটা ভুল। এখানে দেখো কি বলছে, অ্যাঙ্গেল ডিএসি আর অ্যাঙ্গেল বিসিএ এই দুটা কিন্তু সমান হয়। সামান্তরিকের কি জানি আমরা, এই কোণ দুটা কি হবে, সমান হবে, বিপরীত কোণ দুটা কি হবে, সমান হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 1 ও 3, বি নাম্বার আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো। এরপরে যদি আমরা যাই, বলছে কি, এবিসি সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে এবি সমান কত একক। এবি মানে বাহুর দৈর্ঘ্য, এই এবিসি মনে করো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার, পরিসীমা কত, পরিসীমা হচ্ছে 3ab মানে বাহুর দৈর্ঘ্য। তাহলে এদের সাংখ্যমান সমান, মানে √3/4 ab স্কোয়ার, তুমি চাইলে স্মল এ বলতে পারো, সমান 3ab। তাহলে দেখো এখান থেকে একটা এবি আর এখান থেকে একটা এবি ক্যান্সেল হচ্ছে, তাহলে এবির ভ্যালু আমাদের কত আসতেছে, 3 গুণ 4/√3, উপরে 3 আছে, দ্যাট মিনস 3 স্কোয়ার্ড ইন্টু 4, নিচে আসে হচ্ছে √3, তাহলে আমার অ্যান্সার আসবে 4√3 কত একক, 4√3 একক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 4√3 একক। আশা করছি আমরা বুঝতে পারছি। ওকে, তুমি চাইলে ক্যালকুলেটার দিয়ে ফার্স্টও করতে পারো। তো আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা পরিসীমা, ইউনিট লিখতে হবে স্কোয়ার ইউনিট বা বর্গ একক, আর এটা কি আমাদের ইউনিট, যেহেতু লেন্থ, পরিসীমা একটা দৈর্ঘ্য বোঝাবে। তো চলো সামনে আগাই। দেখো এই প্রবলেমটা কিন্তু আমরা সলভ করছিলাম। হ্যাঁ, যাই হোক, উদ্দীপকটা দেখি। এখানে বিসির ভ্যালু দেয়া আছে, বিসির ভ্যালু আমাদের কত দেয়া আছে, বিসির ভ্যালু হচ্ছে 8, এসির ভ্যালু দেখো, এসির ভ্যালু হচ্ছে 10। বলছে ডি ও ই যথাক্রমে এবি ও এসির মধ্যবিন্দু, ডি আর ই এবি আর এসির মধ্যবিন্দু। এবি বাহুর দৈর্ঘ্য চাইছে, এবি বাহুর দৈর্ঘ্য কি হবে, 6 হবে। দেখো পিথাগোরিয়ান ট্রায়ো এই কি আমাদের হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য হবে, সমকোণী ত্রিভুজের এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। তাহলে দেখো এবি স্কোয়ার সমান কি আসবে, এসি স্কোয়ার মানে কত 10 স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার মানে কত 8 স্কোয়ার। তাহলে কত আসে, 10 10 100, 8 আসছে 64, মানে থাকে হচ্ছে আমাদের এখানে 36। তাহলে এবির ভ্যালু আসবে হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এখন আমরা যদি দেখি পরের প্রশ্নটা, দেখো এখানে কি বলছে, ত্রিভুজ ক্ষেত্র বিডি, ত্রিভুজ ক্ষেত্র বি ডি ই এর ক্ষেত্রফল কত, এই বিডি এর ক্ষেত্রফল চাইছে। তো আমরা বুঝে গেছি এই বিডি এর ক্ষেত্রফল কত হবে। আমরা কিন্তু জানি এইটার ক্ষেত্রফল
আর এইটার ক্ষেত্রফল কি সমান। তো ক্ষেত্রফল যেহেতু সমান আমরা চিহ্ন একই রকম দিব, এরকম দিব, যেহেতু এই দুটার ক্ষেত্রফল সমান। তো আমরা আবার কি জানি, ত্রিভুজ BDE ইন্টু 4 সমান হবে ত্রিভুজ ABC। ত্রিভুজ ABCর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি কত, ভূমি আমাদের দেওয়া আছে 8, উচ্চতা কত পাইছিলাম 6, তাহলে আমাদের এখানে হবে 3 6 3 8 24, 24 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত আসতেছে দেখো, 4 গুণ BD এর 4 গুণ হচ্ছে ত্রিভুজ ABC আসে। তো ABCর ক্ষেত্রফল হচ্ছে আমাদের ভূমি কত, ভূমি হচ্ছে 8, হাফ ইন্টু 8 গুণ আমাদের এখানে আসবে 6, 24, 24 ভাগ 4, 4 ছক্কা 24। তাহলে ত্রিভুজ BDE, ত্রিভুজ চিহ্নটা সুন্দর মতো দিতে হবে। তাহলে ত্রিভুজ BDE এর ক্ষেত্রফল কি হবে আমাদের 24/4 সমান 6 বর্গ একক, বর্গ সেন্টিমিটার যেহেতু দেওয়া আছে ইউনিট, বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি আমরা বুঝতে পারছি। এরপর চলো আমরা সামনে আগাই। দেখো কি বলছে, কোনো একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 8 হলে এর কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত হবে। বর্গের এক বাহুর দৈর্ঘ্য 8, তাহলে কর্ণ কি হবে, কর্ণ হবে √2 × 8। তাহলে কর্ণের উপর, কর্ণে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কি হবে, বর্গের ক্ষেত্রফল হবে 8√2 স্কোয়ার্ড। 28টা 64, √2 কে স্কোয়ার করলে 2 হয়, তাহলে এখানে আসবে কত 128 বর্গ একক। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, ডি। আশা করছি আমরা বুঝতে পারছি। এটা আমাদের হচ্ছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আর কি প্রশ্ন। এতক্ষণ আমরা বোর্ড প্রশ্ন সলভ করছি। এরপরে চলো এই ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটা প্রশ্ন আমরা সলভ করব। এটা কি, যে ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল দেওয়া আছে 10, বলছে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে। ওকে, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 10। দেখো 10 যদি হয় আমরা কি জানি, হাফ ইন্টু BC ইন্টু হাইট সমান আমাদের কত দেওয়া আছে 10। সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে দেখো তো, সামান্তরিকের ক্ষেত্রফল কি এরকম কিছু হবে না, ভূমি গুণ উচ্চতা। এই এতটুকুকে আমরা এইচ বলতেছি, হ্যাঁ হাইট, এই যে দাগ দিছি এই লম্ব, এটা হচ্ছে আমাদের হাইট। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে আমাদের ভূমি কত BC, ভূমি গুণ উচ্চতা। তাহলে এখান থেকে দেখো BC ইন্টু H সমান কত 20। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, এ। ঠিক আছে, এ হবে, এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে সেটা কত ছিল 10, আর আমার সামান্তরিকের ক্ষেত্রফল আসতেছে হচ্ছে, এটা দেখো হাফ ইন্টু BC ইন্টু H, হাফ ইন্টু BC ইন্টু H। তাইলে এইটুকু যা হচ্ছে এই BC ইন্টু H-ই তো আমার পুরো সামান্তরিকের ক্ষেত্রফল। তো এখানে হাফ ইন্টু BC ইন্টু H দেওয়া ছিল, ওখান থেকে জাস্ট গুণ করে দিছি, শেষ। এটা কত আসবে 20। ইন্টারেস্টিং একটা প্রবলেম, সুন্দর একটা প্রবলেম ছিল। আশা করছি বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই ছিল। এখানে এই পুরো চ্যাপ্টারটাতে আমরা হচ্ছে যা যা প্রশ্ন আমাদের আসার মতো ক্ষেত্রফল সংক্রান্ত, উপপাদ্য, সম্পাদ্য অংশের জন্য তোমাদেরকে একটু বলে রাখি, সম্পাদ্যটা একটু প্র্যাকটিস করবা। হ্যাঁ, বইয়ের উদাহরণের যে সম্পাদ্যগুলো আছে, সম্পাদ্য হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যে সম্পাদ্য সেটা হচ্ছে আমাদের যে টেক্সট বুক, বা তোমাদের কাছে যদি প্যারালাল টেক্সট থাকে, প্যারালাল টেক্সট, তো টেক্সট বুকে আমাদের যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো করলেই হবে সম্পাদ্যের, একদম টেক্সট বুকের যে প্রবলেমগুলো আছে উদাহরণে। হ্যাঁ, উদাহরণে। তো এইগুলো খুব একটা কঠিন না। এই সম্পাদ্য যে কীভাবে আঁকাবা তার থিওরি কিন্তু আমরা এখানে পড়ছি, মানে সম্পাদ্যে আসলে কি বোঝাবে তোমার সেই উপপাদ্যের ভিতরে আমরা পড়ছি। তো ওই বইয়ের উদাহরণ থেকে এইগুলো একটু দেখে নিবা, দেখলেই হবে। সম্পাদ্য খুব বেশি আসে না এই চ্যাপ্টার থেকে। আমাদের অন্যান্য জ্যামিতির যে চ্যাপ্টারগুলো আছে, তোমাদের যে ক্লাসগুলো নেওয়া হয়ে গেছে ওখান থেকে কিন্তু আমাদের সম্পাদ্যের
প্রশ্ন বেশি এসে থাকে, এখান থেকে খুব একটা আসে না, বাট ওইগুলো একটু দেখে রাখো, চলে আসলেও আসতে পারে। আর এছাড়া প্র্যাকটিস করার জন্য তোমার হচ্ছে টেক্সট বুকের পাশাপাশি তোমার যেই মডেল টেস্ট বই দেওয়া হয়েছে উদ্ভাস থেকে, ওটাও প্র্যাকটিস করতে পারো। ওখানে খুব ভালো পরিমাণ অ্যামাউন্টে তোমার প্রবলেম দেওয়া আছে। তো আশা করছি পুরো জিনিসপত্র ঠিকঠাক মতো বুঝতে পারছো। এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন আসেই, খুব কম বেশি না, ভালোই আসে। আর রিটেন প্রশ্নের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে চলে আসে, বিশেষ করে পিথাগোরাসের উপপাদ্য, তারপর শুরুর দিকে যে উপপাদ্যগুলো আমরা পড়লাম, ওই উপপাদ্যগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আশা করছি পুরো ক্লাসটা সুন্দর মতো বুঝতে পারছো। তো এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান, উইশিং ইউ বেস্ট অফ লাক ফর আপকামিং এক্সাম।